ব্রেকিং নিউজ। এইমাত্র পাওয়া খবর অনুযায়ী দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী এবং কুখ্যাত চাঁদাবাজ সেলিম মির্জা নিজ বাড়িতে নির্মমভাবে খুন হয়েছেন। তার দেহ এতটাই ক্ষতবিক্ষত ছিল যে মিরপুর থানার পুলিশ প্রাথমিকভাবে এটিকে একটি ভয়ঙ্কর প্রতিশোধমূলক হত্যাকাণ্ড বলে ধারণা করছে। পুলিশরা জানিয়েছেন যে এই হত্যা কারেন্ট শক দিয়ে করা হয়েছে। কে বা কারা এই লোমসমর্ক হত্যাকাণ্ডের সাথে জড়িত তা এখনো রহস্য রয়ে আছে। খুনি এমন ভাবেই খুন করেছে যে তার কোনো ক্লু রেখে যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন এবং এলাকা জুড়ে কড়া নিরাপত্তা জারি করেছেন। শুভ নিচু হয়ে কাচের টুকরো কুড়াতে কুড়াতে টেবিতে চোখ রাখলো। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল, যা কেবল সে নিজেই দেখতে পাচ্ছিল। প্রথম ধাপ শেষ, রুহি। এটা তো কেবল শুরু। সেলিমকে সরানো হয়েছে, আর কিছু বাকি আছে। তারাও ধীরে ধীরে আমার হাতে ধরা পড়বে। শুভ কাজের লোকের ছদ্মবেশে চৌধুরী বাড়িতে আছে। ফ্লোরে একটা কাচের ফুলদানি পড়ে ভেঙে গিয়েছিল, সেটাই সে পরিষ্কার করছে। এমন সময় ড্রয়িং রুমের বড় দরজাটা সশব্দে খুলে গেল। ঝলমলে সূর্যের আলো ভেদ করে ঘরে প্রবেশ করল হিনা চৌধুরী। পরনে দামি ব্র্যান্ডের পোশাক, চোখে স্টাইলিশ রোদ চশমা, হাতে একটা ছোট ক্লাচ ব্যাগ। দামি ঘড়িটা তার কবজিতে চিকচিক করছে। হেনা কড়া গলায় রোদ চশমা কপালে তুলে বলে, কি হচ্ছেটা কি শুভ? এই ভাঙা কাচের টুকরোগুলো এখানে কেন? এক্ষুনি পরিষ্কার করো। আর কতক্ষণ লাগবে তোমার? আমি এখনই পরিষ্কার করতেছি ম্যাডাম। হেনা তাচ্ছিল্যের হাসি হেসে বলে, কি বললে? পরিষ্কার করেছো? আমি তো দেখছি তুমি এখনো দাঁড়িয়ে আছো। আমার কি এখন একটা একটা করে এসে দেখতে হবে তোমার কাজ ঠিক মতো হচ্ছে কিনা? তোমার কি চোখ নেই? শুধু শুধু মাথা নাড়ে। সে জানে এই মুহূর্তে বিতর্কে গেলে তার আসল উদ্দেশ্য ব্যাহত হতে পারে। তার মাথায় শুধু একটা নাম ঘুরছে, রুহি। কাচের টুকরোগুলো যেন রুহির ভাঙা স্বপ্নের প্রতীক। সে সব টুকরো কুড়িয়ে ফেলল। মেঝেটা আবারও চকচকে দেখাচ্ছে। বালতিটা হাতে নিয়ে সে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। শুভ ভাঙা কাচের বালতিটা ডাস্টবিনে ফেলে এসেছে। পেছনে ফিরে আসে। হেনা আবারও বলে, জানো, তোমাকে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। দেখতে তো ভালোই, হ্যান্ডসামও আছো একটু, কিন্তু বুদ্ধির ছিটে ফোটাও নেই। তোমার মতো একটা বেকুব মানুষ আমার বাড়িতে কাজ করে, এটা ভাবতেই আমার গা ঘিন ঘিন করে ওঠে। তোমার কি নিজেকে আয়নায় দেখতে ইচ্ছে করে না? এমন অগোছালো একটা মানুষকে আমি সহ্য করতে পারি না। শুভ মৃদু হাসে, তবে সেই হাসি হেনার দৃষ্টি এড়িয়ে যায়। আমার কাজগুলো ঠিকঠাকই থাকে ম্যাডাম, শুধু আপনার চোখে পড়ে না। ঠিকঠাক থাকে? তুমি কি আমার সাথে তর্ক করছো? শোনো শুভ, আমার ধৈর্যের পরীক্ষা করো না। যা বলছি সেটাই করবে। আর কথা বলার সময় আমার চোখে চোখ রেখে কথা বলবে না। তুমি কি ভুলে গেছো তুমি কে? তুমি একটা সামান্য চাকর। তোমার স্থান কোথায় সেটা মনে রাখবে। শুভ মাথা নিচু করে। হেনা তার দিকে শেষবারের মতো বিরক্তির দৃষ্টি হেনে ঘুরে দাঁড়ায়। যাকগে, আমার গাড়ি রেডি রেখো, আমি এক্ষুনি বের হব। ধানমন্ডিতে আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, তাড়াতাড়ি করো। আমি 1 মিনিটও দেরি করতে চাই না। আর হ্যাঁ, আজই গাড়িতে বসে কোনো রেডিও বা গান চালাবে না, আমার মাথা ব্যথা করছে। শুভ ধীর পায়ে গাড়ির চাবি হাতে নিয়ে বলে, যেমন আদেশ ম্যাডাম। হেনা স্বগত শুভর চলে যাওয়া দেখে বলে, আজকালকার চাকরগুলো কেমন স্মার্ট হয়ে গেছে, কিন্তু কাজের বেলা ঢিলা। বাবাও যেন কেন এমন একটা মানুষকে রাখেন। হেনা তার আইফোন বের করে কিছু একটা দেখতে শুরু করে। শুভ ততক্ষণে গ্যারেজের দিকে রওনা হয়ে গেছে। তার মুখে ফিরে আসে সেই চেনা হাসি, যা হেনার চোখ এড়িয়ে যায়। শুভ জানে এই সাধারণ দৃশ্যপট আসলে তার এক বৃহৎ পরিকল্পনার অংশ। চাবি নিয়ে চৌধুরী ভিলার সুসজ্জিত গেটের সামনে দাঁড়িয়ে সে একবার চারপাশে তাকিয়ে নেয়। গুলশানের এই শান্ত এলাকাটা যেন তার ভেতরের প্রতিশোধের আগুনের বিপরীতে এক নিদারুণ নীরবতা। শুভ পকেট থেকে পুরনো ভাঙা মডেলের নোকিয়া ফোনটা বের করে। ফোনের স্ক্রিন থেকে একটা পুরনো মেসেজ ভেসে ওঠে। সেই মেসেজটা তার হৃদয়ে বিঁধে থাকা এক চিরকালীন কাটার মতো। ভালো থেকো শুভ, আমার জন্য কেঁদো না, আই লাভ ইউ সো মাচ। শুভ মেসেজটা পড়ে, তার চোখ দুটো ছলছল করে ওঠে। ধরা গলায় বলে, রুহি, আমার রুহি, তুমি জানো না আমি কাঁদিনি,
আমি তোমার জন্য প্রতিশোধের আগুন জ্বেলেছি। শুভ দীর্ঘশ্বাস ফেলে। মেসেজটা রুহির। এই বার্তাটা পাওয়ার পরেই তার জীবনটা বদলে গিয়েছিল। সেই মর্মান্তিক রাতের কথা তার মনে পড়ে যায়, কিন্তু এখন নিজেকে সংযত রাখতে হবে। তার চোখ দুটো যেন মুহূর্তে কঠিন হয়ে ওঠে। অতীতের সব স্মৃতি, ব্যথা, ঘৃণা সবটা এক হয়ে তার চোখে প্রতিশোধের একটা স্পষ্ট ঝলক নিয়ে আসে। সে মোবাইলটা দ্রুত পকেটে রাখে। প্রথম পদক্ষেপ শেষ রুহি। সেলিম মির্জার মতো আরও 4টা সুর বাকি আছে। আমি তোমার জন্য সব করতে পারি, তুমি কোনো চিন্তা করো না। তার প্রতিটি পদক্ষেপ যেন দৃঢ় সংকল্পে ভরা। সে দ্রুত হেঁটে যায় গাড়ি পার্কিংয়ের দিকে, যেখানে হেনা চৌধুরীর বিলাসবহুল BMW গাড়িটা তার জন্য অপেক্ষা করছে। গ্যারেজের প্রবেশপথে একজন গার্ড, মতিউর রহমান, শুভকে দেখে হাসে। আরে শুভ ভাই, ম্যাডামকে নিয়ে আবার কোথায় চললে? আজ তো মনে হয় অনেক দূরের পথ হবে। ম্যাডামের মেজাজটা তো ভালো নেই, একটু সাবধানে থেকো। আর বলো না মতি ভাই, ম্যাডামের মেজাজ তো সবসময় একরকম, আমার অভ্যাস হয়ে গেছে। তা ঠিক বলেছ। যাকগে, সাবধানে গাড়ি চালিও। আর দুপুরের খাওয়ার জন্য একটা ভালো রেস্টুরেন্ট খুঁজে নিও। ম্যাডামের মন মেজাজ ভালো থাকলে হয়তো তোমার কপালে ভালো কিছু জুটবে। শুভ গাড়ির দরজা খুলতে খুলতে বলে, ইনশাল্লাহ মতি ভাই, দেখা যাক। মতিউরের কথাগুলো শুভর কানে পৌঁছালেও তার মন তখনও রুহির মেসেজ আর তার প্রতিশোধের পরিকল্পনাতেই ডুবে আছে। সে গাড়ির ড্রাইভিং সিটে বসে। তার লক্ষ্য পরিষ্কার, হেনা চৌধুরীর বাড়ির ভেতর সব গোপন তথ্য বের করা এবং তার বাবার জঘন্য কার্যকলাপের মুখোশ উন্মোচন করা। এই গাড়িটা চালানো তার কাছে কেবল একটা চাকরের কাজ নয়, এটা তার প্রতিশোধের যাত্রার একটা গুরুত্বপূর্ণ ধাপ। সে স্টার্ট দেয়। হেনা এসে বলে, শোনো, গান বন্ধ রাখতে বলেছিলাম, মনে আছে তো? জি ম্যাডাম, একদম মনে আছে। আর রাস্তার জন্য বক বক না করো। আচ্ছা ম্যাডাম। শুভ বিলাসবহুল BMW গাড়িটা চালাচ্ছে। গুলশানের ফাঁকা রাস্তা ধরে গাড়ি মসৃণ গতিতে এগিয়ে চলেছে। ড্রাইভিং সিটে বসেও শুভর চেহারায় শান্ত অথচ দৃঢ় ভাবটা বজায় আছে। সামনের সিটে বসা হেনা চৌধুরী তার iPhone X এর স্ক্রিনে বুঁদ হয়ে আছে, মুখে বিরক্তি। শুভকে সে একজন চালক রোবট ছাড়া আর কিছুই ভাবছে না। হেনা ফোন থেকে চোখ না তুলে বিরক্তির সাথেই বলে, ডানে মন নাও শুভ। না না, আরও ডানে। আরে বাবা, তুমি কি কিছুই পারো না? আমি তো বলছি ডানে। তোমার কি শোনার ক্ষমতা নেই নাকি? তোমার মতো আনাড়ি ড্রাইভার আমি জীবনে দেখিনি। শুভ শান্ত গলায় স্টিয়ারিং ঘুরিয়ে ডানে মোড় নিতে নিতে বলে, ম্যাডাম এখানে সিগন্যাল আছে, ডানে মোড় নিলে ট্রাফিক জ্যামে পড়ে যাব। ট্রাফিক জ্যাম? উফ শুভ, তোমার এত অজুহাত কেন? আমি কি তোমাকে জ্যামের কথা জিজ্ঞাসা করেছি? আমি তোমাকে যা বলেছি সেটাই করবে। সোজা চলো, সোজা গিয়ে 7 রাস্তার মোড় থেকে ঘুরে আসবো। আর কথা বলবে না, আমার মাথা ধরেছে। শুভ কোনো কথা না বলে শান্তভাবে গাড়ি চালাচ্ছে, চোখ রিয়ার ভিউ মিররে স্থির। তার মনে অন্য কোনো চিন্তা ঘুরছে। সে হেনার প্রতিটি চাল চলন ও অস্থির ব্যক্তিত্ব লক্ষ্য করছে। মোবাইলের আলোয় তার অহংকার ও আত্মকেন্দ্রিকতা স্পষ্ট। শুভ বুঝতে পারে হেনার ভেতরে হয়তো কিছুটা সরলতাও আছে, যা তাকে ভিন্ন পরিকল্পনার বীজ বোনার জন্য উৎসাহিত করছে। হেনা দীর্ঘশ্বাস ফেলেই বলে, তুমি কি সত্যি কিছু বোঝো না শুভ? তোমার বাবা মা কি তোমাকে কোনো দিন কিছু শেখায়নি? এমন বোকা বোকা কাজ করো কেন? আমার তো মাঝে মাঝে মনে হয় তুমি ইচ্ছে করে এমন করো যাতে আমি রেগে যাই। আমার বাবা মা আমাকে শেখানোর মতো বেশি সময় পায়নি ম্যাডাম, আর আমি নিজের কাজগুলো মনোযোগ দিয়ে করি। ও তাই? তাহলে তোমার মনোযোগের সমস্যা আছে। যাকগে, তোমার ব্যক্তিগত কাহিনী শোনার সময় আমার নেই। ধানমন্ডি লেকের পাশ দিয়ে ঘুরিয়ে নিও, আমার একটু ফ্রেশ লাগা দরকার। আর হ্যাঁ, গাড়ির এসিটা কমিয়ে দাও, আমার ঠান্ডা লাগছে। শুভ এসির ফ্যান কমিয়ে দেয়। সে হেনার কথা মনোযোগ দিয়ে শোনে, কিন্তু তার মন আসলে হেনার বাবার সম্পর্কে তথ্য সংগ্রহের দিকে। সে গাড়ির ড্যাশবোর্ডে থাকা লুকোনো ক্যামেরাটি পরীক্ষা করে নেয়। এই গাড়িটি তার জন্য কেবল একটি পরিবহনের মাধ্যম নয়, এটি তার গুপ্তচর বৃত্তির কেন্দ্রবিন্দু। আর শোনো, আমার মিটিংটা খুব জরুরি, এখানে কোনো ভুল যেন না হয়। তুমি আমাকে ঠিক সময় পৌঁছাবে, বুঝলে? আমি চেষ্টা করবো ম্যাডাম। চেষ্টা?
তোমার চেষ্টা করলে হবে না, তোমাকে সফল হতে হবে। আচ্ছা, তোমার কোনো স্বপ্ন নেই শুভ? সব সময় এই চাকরির কাজটা করবে নাকি? তোমার মতো হ্যান্ডসাম ছেলে তো কত কিছু করতে পারে। শুভ রিয়ার ভিউ মিররে হেনার দিকে তাকিয়ে বলে, আমার স্বপ্ন আছে ম্যাডাম, আর সেই স্বপ্ন পূরণ করার জন্যই আমি এখানে এসেছি। হেনা ভ্রুকুচকে শুভর দিকে তাকায়। তার কথায় একটা গভীর অর্থ খুঁজে পায় না। সে ভাবে শুভ হয়তো তার কোনো বড় চাকরি পাওয়ার স্বপ্নের কথা বলছে। কি স্বপ্ন? বড় কোনো কোম্পানি ড্রাইভার হওয়ার স্বপ্ন? এর থেকেও বড় ম্যাডাম, অনেক বড়। সবে একটা ধাপ পার করেছি, আস্তে আস্তে পরের ধাপগুলো পার করতে পারলেই আমার স্বপ্ন পূরণ হবে। ও আচ্ছা, ভালো, চালিয়ে যাও। দোয়া করি খুব শীঘ্রই তোমার স্বপ্ন পূরণ হোক। শুভ আর কিছু বলে না। হেনা তার কথায় তেমন মনোযোগ দেয় না, আবারও ফোনে ডুব দেয়। কিন্তু শুভর মুখে একটা রহস্যময় হাসি ফুটে ওঠে। সে জানে এই যাত্রাটা শুধুই একটি গন্তব্যে পৌঁছানো নয়, বরং তার প্রতিশোধের যাত্রার আর একটা ধাপ। গাড়িটা ধানমন্ডির দিকে দ্রুত এগিয়ে চলে, আর শুভর মনে ঘুরপাক খায় তার চূড়ান্ত পরিকল্পনার বিস্তারিত চিত্র। হেনার ফোনে একটা মেসেজ আসার পর বলে উঠল, শুভ, গাড়ি বসুন্ধরা সিটি শপিং মলের দিকে ঘোরাও। কেন ম্যাডাম? আপনি একটু আগে কইলেন ধানমন্ডি লেকের পাশ দিয়ে যাইতে, এখন আবার বসুন্ধরা সিটি শপিং মলে কেন? সেটা তোমাকে বলতে হবে কেন? তুমি এত প্রশ্ন করছো কেন? ওখানে আমার বান্ধবীরা অপেক্ষা করছে। বেশি কথা না বলে চলো তো। ঠিক আছে ম্যাডাম। দুপুরের পর বসুন্ধরা সিটি শপিং মলের ভেতরে জমজমাট ভিড়। ব্র্যান্ডেড পোশাকের দোকানে হেনা তার দুই বান্ধবী রাইসা ও সাবিহার সঙ্গে শপিং করছে। তাদের উচ্চস্বরের হাসি চারপাশে ছড়িয়ে পড়ছে। বাইরে পার্কিং লটে শুভ গাড়ির পাশে দাঁড়িয়ে আছে সে মলিন পোশাকে। এসির ঠান্ডা বাতাসের বিপরীতে বাইরের গরমে তার কপাল ঘামছে। সে দোকানের কাছের জানালা দিয়ে লুকিয়ে হেনার দিকে তাকাচ্ছিল। হেনা নতুন জুতো হাতে বান্ধবীদের সাথে হাসার সময় হঠাৎ শুভর দিকে তাকায়। তাদের চোখাচোখি হয়। হেনা সামান্য বিরক্ত হয়ে রাইসাকে উদ্দেশ্য করে বলে, দেখ চাকরটা কেমন তাকিয়ে আছে। ইস, এত বিরক্তকর। মনে হয় সারা জীবন ওর কোনো কাজ নেই। সারাক্ষণ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে দেখে। আমার তো গা চলে যায় এমন মানুষকে দেখলে। রাইসা হেনা ও শুভর দিকে তাকিয়ে বলে, আরে তোর, ও তো চাকরি, চাকরের মতোই তো তাকাবে। তুই তো ভাবছিস কেন? আমাদের শপিংটা দেখি চল। সাবিহা হেসে বলে, হ্যাঁ রে হেনা, ও তো তোর চাকর, তুই বকা দিলে তো আর কিছু বলবে না, বকা দিয়ে তাড়িয়ে দে। তোর বাবা ভাল লাগে না। বাবা ওকে কেন রাখে কে জানে। এইবার বাবা আসুক, আমি বলবো ওকে তাড়িয়ে দিতে। শুভ দ্রুত চোখ সরিয়ে নেয়, যেন সে তাদের কথা শুনতে পায়নি। সে নিজেকে সামলে নেয়, কিন্তু তার মনে একটা নতুন ভাবনা দানা বাঁধছে। হ্যাঁ না, বাইরে থেকে যতটা অহংকারী দেখাচ্ছে ততটা কঠিন নয়। তার অহংকারটাই আমার দুর্বলতা, ঢাকার একটা ডাল। হ্যানার ভিতরে একটা সরলতা লুকিয়ে আছে যা তার উপর প্রভাব ফেলছে। তাকে সামলানো যাবে। শুভ আবারও আর চোখে হেনার দিকে তাকায়। হেনা তখন এক নতুন ড্রেস হাতে নিয়ে হাসছে। তার মুখে এক ঝলক নির্ভেজাল হাসি। সে নিজেকে মনে করিয়ে দেয় তার আসল উদ্দেশ্য। রাইসা হেনার হাত ধরে বলে, চল এবার পাশের দোকানে যাই, ওখানে আরো ভালো কালেকশন এসেছে। হ্যাঁ চল। আর এই চাকরটাকে বলে দে যেন গাড়ি রেডি রাখে। আমি আর 1 মিনিটও দেরি করতে চাই না। সাবিহা কাচের বাইরে শুভকে ইশারা করে, এই যে ড্রাইভার, ম্যাডাম বের হচ্ছেন, গাড়ি রেডি রাখো। শুভ তাদের দিকে তাকিয়ে মৃদু মাথা নাড়ে। প্রতিশোধের আগুন জ্বললেও হেনার প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করতে শুরু করেছে সে। তার পরিকল্পনা নতুন মোড় নিচ্ছে, যেখানে হেনা অজান্তেই অংশ হয়ে উঠবে। পকেট থেকে পুরনো ফোনটা বের করে রুহির মেসেজটা দেখে সে নিজেকে মনে করিয়ে দেয় তার আসল উদ্দেশ্য। শপিং শেষে রাতে তারা বাসায় ফেরে। ডাইনিং রুমের ঝলমলে আলোয় রাতের খাবার চলছে। হেনা টেবিলে খাচ্ছে আর শুভ তাকে খাবার পরিবেশন করছে। শুভ সাবধানে হেনার প্লেটে ডাল ঢেলে দেয়। হেনা প্রথম চামচ মুখে দিতেই তার মুখটা কুঁচকে যায়। ডালের বাটি প্রায় ছুঁড়ে ফেলার ভঙ্গিতে হেনা বলে, ও কেমন ডাল বানিয়েছে? এত লবণ! তোমার জিভে কোনো স্বাদ নেই নাকি? নাকি তুমি অন্ধ, দেখতে পাচ্ছ না কত লবণ? শুভ ধীর এবং শান্ত গলায় মাথা সামান্য নিচু করে বলে, দুঃখিত ম্যাডাম, হয়তো একটু ভুল হয়েছে, আমি অন্য ডাল লইয়া আইতেছি।
হেনা বিরক্ত হয়ে হাত নাড়ে। ভুল, তোমার তো সব সময় ভুল হয়। জীবনে কোনো দিন একটা কাজও ঠিক মতো করতে পারো না। এই দেখো, আমার মেজাজ খারাপ হয়ে গেল, আমি খাবো না। শুভ প্লেট থেকে ডালের বাটিটা সরিয়ে নেয়। সে কোনো কথা না বলে দাঁড়িয়ে থাকে। তার চোখে কোনো রাগ বা বিরক্তি নেই, কেবল একটা শান্ত অভিব্যক্তি। হেনা তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, যেন শুভর এই নিষ্পৃহতা তাকে আরও বিরক্ত করছে। কিন্তু হঠাৎ করেই তার মুখের বিরক্তি মিলিয়ে যায় এবং সে মৃদু হেসে ফেলে। আরে বাবা, মজা করছিলাম। তুমি তো দেখি একদম রেগে যাও না। কি অদ্ভুত মানুষ তুমি, এত শান্ত কি করে থাকো? ডালটা ভালো হয়েছে, লবণ একটু বেশি হলো, খাওয়া যাবে। তুমি তো দেখি রেগে গিয়েও কিছু বলো না। তোমার কি কোনো অনুভূতি নেই, নাকি তুমি রোবট? আমার অনুমতির দাম এখানে বেশি না ম্যাডাম, তাই এইগুলা লুকিয়ে রাখি। কি বললে? মূল্য নেই মানে? তুমি তো দেখি বেশ চালাকও হয়ে গেছো। যাক গে, বসো এখানে, আমার সামনে বসো, আজ গল্প করব। তুমি তো সারাদিন আমার ড্রাইভিং করো, কত কিছু দেখো। কি দেখলে আজ? আমি বইতাম। হ্যাঁ হ্যাঁ, বসো। আমার একা খেতে ভালো লাগে না। আর তুমি তো আজ সারাদিন আমার পিছু পিছু ছায়ার মতো ছিলে। বলো, কি দেখলে? শুভ প্রথমে ইতস্তত করে, তারপর ধীরে ধীরে হেনার বিপরীতে চেয়ারে বসে। হেনা তার দিকে মিষ্টি করে তাকায়। তাহলে বলো, আজ বসুন্ধরা সিটিতে কি দেখলে? আমার কোন ড্রেসটা ভাল লাগছিল? শুভ সরাসরি হেনার চোখে চোখ রেখে বলে, আপনার সব ড্রেসই ভালো লাগে ম্যাডাম, তবে আপনি যখন হাসেন তখন আপনাদের সব থেকে বেশি সুন্দর লাগে। হেনা শুভর কথা শুনে চমকে ওঠে। তার মুখে একটা মৃদু লজ্জা ফুটে ওঠে। সে শুভর এমন কথা আশা করেনি। তার চোখে শুভর প্রতি একটা অন্যরকম অনুভূতি তৈরি হতে শুরু করে। হেনা অন্যদিকে তাকিয়ে মুখে হাসি নিয়ে বলে, তুমি তো দেখে বেশ রোমান্টিক কথা বলতে পারো। তোমার এই রূপটা আগে তো দেখিনি। তোমার তো একটা গার্লফ্রেন্ড থাকার কথা। শুভ হাসি চেপে তার চোখে একটা বিষাদের ছায়া নেমে আসে। জি ম্যাডাম, কিন্তু হ্যাঁ এখন নাই। হেনা কথাটা শুনে চুপ হয়ে যায়। ও, আমি দুঃখিত, আমি জানতাম না। আমি দুঃখিত, আমি আর কিছু বলবো না। এক মুহূর্তের জন্য নীরবতা নেমে আসে। হেনা শুভর দিকে সহানুভূতির চোখে তাকায়। এই প্রথম হেনা শুভর প্রতি শুধুমাত্র একজন চাকর হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও আগ্রহ অনুভব করতে শুরু করে। রাত অনেক গভীর। চৌধুরী ভিলার এক কোণে শুভর ছোট অন্ধকার ঘর। ঘরের আসবাবপত্র বলতে একটা ভাঙা খাট, একটা ছোট টেবিল আর একটা প্লাস্টিকের চেয়ার। শুভ খাটের এক কোণে বসে আছে। তার হাতে সেই পুরনো নোকিয়া ফোন। ফোনের অল্প আলোতে তার মুখটা দেখা যাচ্ছে, যা বিষণ্ণতায় ঢাকা। সে মোবাইলের স্ক্রিনে রুহির পুরনো মেসেজটা বারবার পড়ছে। ভালো থেকো শুভ, আমার জন্য কেঁদো না। আই লাভ ইউ সো মাচ। শুভ কাপা গলার চোখ ছলছল করছে। কেন এমনটা করলে রুহি? কেন চলে গেলে আমাকে একা রেখে? আমি কিভাবে ভালো থাকি তোমার ছাড়া? তার চোখে পানি চলে আসে। সে ফোনটা বুকে চেপে ধরে। তার মনটা রাজধানী ঢাকার সব কোলাহল, আলো ঝলমলে জীবন থেকে দূরে এক অন্ধকার অতীতে ফিরে গেছে। সে চোখ বুঝে রুহির হাসি মুখটা কল্পনা করে। রুহির মিষ্টি মুখ, তার নরম স্পর্শ, তাদের ছোট ছোট স্বপ্ন, সব যেন তার চোখের সামনে ভেসে ওঠে। প্রতিটি স্মৃতি তার বুকে ছুরির মতো বিচ্ছে। রুহির প্রতি ঘটে যাওয়া অন্যায় তার প্রতিশোধের কারণটা আরও পরিষ্কার করে দেয়। তাদেরকে আমি ছাড়ব না রুহি। যারা আমার আর তোমার স্বপ্ন ভেঙেছে, তোমাকে আমার থেকে আলাদা করেছে, তাদের কাউকেই ছাড়ব না আমি। সে উঠে দাঁড়ায়। ঘরের ছোট জানালা দিয়ে বাইরের অন্ধকার ঢাকার আকাশ দেখা যায়। আকাশে কোনো চাঁদ নেই, যেন শুভর মনের মতোই অন্ধকার। তার মনে রুহির সাথে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর রাতের দৃশ্যগুলো ভেসে ওঠে। তাদের শেষ না করা পর্যন্ত আমি শান্তি পাবো না রুহি। আমি তোমার কাছে কথা দিচ্ছি, আমি তাদের এক একজনকে শেষ করে দেব। সে আলমারি থেকে একটি ছোট ডায়েরি বের করে, যেখানে কিছু নামের পাশে টিক চিহ্ন দেওয়া। প্রথম নামের পাশে ইতিমধ্যে টিক চিহ্ন পড়েছে। দ্বিতীয় নামটি রহমান সাহেব, যার পাশে এখনও খালি। শুভ সেই নামের দিকে তাকিয়ে থাকে, চোখে এক শীতল ভয়ঙ্কর দৃঢ়তা। ডায়েরিটা বন্ধ করে সে মনে মনে প্রতিজ্ঞা করে রুহির জন্য সে সবটা করবে। রাত শেষ হয়ে ভোরের আলো ফুটেছে। চৌধুরী ভিলার প্রশস্ত বারান্দা। হেনা কফের কাপ হাতে দাঁড়িয়ে। ঘুমের ঔষধে
তার মনে শান্তি আসেনি। বাগানে চোখ পড়তে এসে শুভকে দেখতে পায়। শুভর চাল চলন, নীরবতা, তার গভীরতা হেনার মনে কৌতূহল জাগায়। তাকে এখন আর সাধারণ চাকর মনে হচ্ছে না। শুভকে দেখে হেনা স্বাগত কফির কাপে চুমুক দিয়ে বলে, লোকটা এত চুপচাপ কেন? ওর চোখ দুটোতে যেন কেমন একটা রহস্য লুকিয়ে আছে। কেন জানি না, লোকটাকে আমার কেমন অদ্ভুত লাগছে। এর মধ্যে এমন কিছু আছে যা আমি বুঝতে পারছি না। হেনা মনোযোগ দিয়ে শুভকে লক্ষ্য করে। শুভ বাগানের গাছগুলোকে যেন গভীর মনোযোগ দিয়ে দেখছে। মাঝে মাঝে নিচু হয়ে মাটি ছুঁয়ে দেখছে। তার এই নীরবতার মধ্যেও কেমন একটা শক্তি লুকিয়ে আছে যা হেনার চোখ এড়ায় না। ওর চোখের দিকে তাকালে কেমন যেন মনে হয় ও অনেক কিছু জানে, কিন্তু প্রকাশ করে না। গতকালও ও কেমন সহজভাবে কথা বলছিল। এমন মানুষ তো আমি দেখিনি। শুভ হঠাৎ মাথা তুলে বাড়িয়ে বারান্দার দিকে তাকালে হেনা দ্রুত নিজেকে আড়াল করে নেয়। তাদের চোখাচোখি হয় না। শুভ আবারও নিজের কাজে ফিরে গেলে হেনা বারান্দার কোণ থেকে তাকে দেখতে থাকে। কপালে চিন্তার ভাঁজ। শুভকে ঘিরে তৈরি হওয়া এই রহস্যের জট কিভাবে খুলবে তা বুঝতে পারে না হেনা। দিনের আলো ফুটলেও তার মনে সেই রহস্য আরও গভীর হচ্ছে। 4 দিন পর সকালবেলা হেনা চৌধুরী হালকা নীল রঙের সিল্কের সালোয়ার কামিজ পরে সিঁড়ি দিয়ে নামছিল। হাতে ছিল ফাইল। তাড়াহুড়ো করতে গিয়ে সিঁড়ির শেষ ধাপে তার পা মুচকে যায় এবং সে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যেতে নেয়। ঠিক তখনই নিচে থাকা শুভ বিদ্যুৎ গতিতে ছুটে এসে তাকে ধরে ফেলে। শুভর এক হাত হেনার কোমরে, অন্য হাত পিঠে। হেনা নিজেকে শুভর বাহুতে আবিষ্কার করে। তাদের চোখাচোখি হয় এবং এক অদ্ভুত নীরবতা নেমে আসে। সময় যেন থমকে যায়। শুভ হেনার সুগন্ধি মাখা চুলের ঘ্রাণ পায়। হেনার চোখে বিস্ময় আর শুভর চোখে গভীর মনোযোগ। হেনা এখনও শুভর বাহুতে আস্তে করে বলে, তুমি তুমি ঠিক আছো শুভ? আমি ঠিক আছি ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? কোথাও লাগেনি তো আপনার? হেনা যেন হঠাৎই বাস্তবতায় ফিরে আসে। একটু অপ্রস্তুত হয়ে যায়। দ্রুত শুভর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। যদিও হেনার কোমরে শুভর হাতের স্পর্শ এখনও লেগে আছে, যেন সেই মুহূর্তে রেশ রয়ে গেছে। সে নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, আমি ঠিক আছি। তুমি তুমি কি করেছিলে এখানে? হঠাৎ কোথা থেকে চলে এলে? আমি সিঁড়ির পাশে ময়লা পরিষ্কার করতেছিলাম ম্যাডাম, দেখে মনে হইলো আপনি পড়ে যাইবেন, তাই আগে এলাম। হেনা সামান্য বিরক্তি মেশানো গলায় বলে, আমার মনে হয় তুমি আমার পিছু পিছুই থাকো। এমন করো কেন? আমি নিজেরটা নিজেই দেখতে পারি না। না ম্যাডাম, আমি আপনার পিছে পিছে তাই না। কামের মানুষ কামই করি। আপনার কামলা, তাই আপনি বিপদে পড়লে আমারও তো দেহনি লাগবো। যাকগে, ধন্যবাদ। আর হ্যাঁ, কাউকে এই ব্যাপারে কিছু বলতে যাবে না, ঠিক আছে? এটা আমার জন্য খুব লজ্জার বিষয়। আমাকে মতো গরিব মানুষরা মুখ বন্ধ করে রাখতে পারে ম্যাডাম, এটা আমাকে অভ্যাস। হেনা শুভর কথায় অবাক হয়। তার কথায় একটা গভীর অর্থ খুঁজে পায় যা সে আগে খেয়াল করেনি। সে শুভর দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে। শুভর শান্ত মুখ আর স্থির চোখ তাকে ভাবিয়ে তোলে। হেনা দ্রুত ফাইলগুলো গুছিয়ে নেয়। লোকটা যত সহজে কথা বলে, তার চোখ দুটো ততটা গভীর। কি অদ্ভুত লোক। হেনা দ্রুত সিঁড়ি দিয়ে নেমে আসে, কিন্তু সেই মুহূর্তে স্পর্শ আর শুভর মুখের শান্ত গ্রাম্য ভাষা তার মনে একটা দাগ কেটে যায়। শুভ স্থির দাঁড়িয়ে থাকে। তার চোখে প্রতিশোধের আগুনটা এখনও জ্বলছে, তবে হেনার প্রতি একটা অদ্ভুত টানও সে অনুভব করছে। দুপুরবেলা ধানমন্ডির একটি অভিজাত ক্যাফেতে হেনা চৌধুরী তার বান্ধবী রাইসার সাথে বসে কফি খাচ্ছে। ক্যাফের ভেতরে হালকা মিউজিক বাজছে, চারপাশে মানুষজনের ফিসফিসানি। হেনা তার ফোন চেক করছিল, তখনই রাইসা তাকে ঝুঁকে পড়ে কিছু কথা বলে। রাইসার চোখে সন্দেহ আর হেনার চোখে কৌতূহল। রাইসা ফিসফিস করে বলে, হেনা, ওই চাকরটা কেমন জানো? আমার মনে হয় ওর উপরে তোর নজর রাখা উচিত। আমি ওকে কেমন সন্দেহজনকভাবেই একজনের সাথে কথা বলতে দেখেছি গতকালকে। আর সেটা কোনো সাধারণ লোক ছিল না। লোকটাকে দেখতে কেমন যেন অদ্ভুত লাগছিল। কালো পাঞ্জাবি পরা, মুখটা ঢাকা। কি বলছিস শুভ? ও তো সারাক্ষণ আমার সাথেই থাকে। আর তাছাড়া ও তো একটা চাকর, ওর সাথে আবার কারা কথা বলবে? আরে না, ও সেদিন আজিমপুরের কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলি, আমি দূর থেকেই দেখছিলাম। আমি তোকে কি মিথ্যে বলবো, কেমন লুকিয়ে লুকিয়ে কথা বলছিল। আমার মনে হয় ওর কিছু গন্ডগোল আছে। আজিমপুর? ও তো ওই দিকেই যায় না। তুই ঠিক দেখেছিস তো?
হ্যাঁ রে, আমি নিজের চোখেই দেখেছি। আর ওর চলাফেরা, কথা বলার ধরনও তো কেমন যেন অন্যরকম। তুই খেয়াল করিস নি? হেনা রাইসার কথা শুনে শুভকে সন্দেহ করতে শুরু করে। সে মনে মনে শুভর আগের দিনের কথাগুলো মেলায়। তার শান্ত আচরণ, গভীর চোখ আর মাঝে মাঝে বলে রহস্যময় কথাগুলো এখন তার মনে নতুন করে প্রশ্ন জাগাচ্ছে। সে শুভকে আড়াল থেকে লক্ষ্য করা শুরু করে। সত্যি কি শুভ কিছু লুকাচ্ছে? আমার কেন যেন মনে হয় না। ও তো সহজ সরল একটা ছেলে। হেনা ক্যাফের কাচের জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। তার মনে শুভর প্রতি একটা দূরত্ব তৈরি হতে শুরু করে, কিন্তু একটা অদ্ভুত টানও সে অনুভব করে। তার মন বলছে শুভ এমন কিছু করতে পারে না, কিন্তু রাইসার কথা তাকে ভাবাচ্ছে। হেনা রাইসার দিকে তাকায়। কিন্তু ও তো এমন না, ও তো খুব চুপচাপ থাকে। হ্যাঁ, সেটাই তো। যারা বেশি চুপচাপ থাকে তারাই তো ভিতরে ভিতরে বেশি কিছু করে। তুই ওকে বিশ্বাস করিস না প্লিজ। হেনা দীর্ঘশ্বাস ফেলে। শুভর প্রতি তার মনে জন্মানো ভালো লাগাটা হঠাৎ করেই যেন একটা প্রশ্নের মুখে ঘরে। সে কফির কাপটা হাতে তুলে নেয়, কিন্তু তার মন এখন শুভর রহস্যের জট খুলতে ব্যস্ত। সন্ধ্যায় চৌধুরী ভিলার লিভিং রুমে ড্রামা চলছে। হঠাৎ করেই টিভিতে চলমান নাটক বন্ধ হয়ে ব্রেকিং নিউজের স্ক্রিন ভেসে ওঠে। শুভ তখন খাবার টেবিলে রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছিল। হেনা সোফায় বসে ফোন দেখছে। টিভির ফ্ল্যাশিং আলোয় রুমটা আলোকিত হয়ে ওঠে। ব্রেকিং নিউজ, এইমাত্র খবর অনুযায়ী দেশের অন্যতম প্রভাবশালী সরকারি আমলা রহমান সাহেব নিজ বাড়িতে নির্মমভাবে খুন হয়েছেন। তার দেহ এতটাই ক্ষতবিক্ষত ছিল যে পুলিশ প্রাথমিকভাবে এটিকে একটি ভয়ঙ্কর প্রতিশোধমূলক হত্যাকাণ্ড ধারণা করেছেন। ঘটনার ধরন প্রথম হত্যাকাণ্ডের মতোই নির্মম এবং ভয়ঙ্কর। পুলিশ এখনো কোনো সূত্র খুঁজে পায়নি। গোটা দেশ স্তম্ভিত। পল্টন থানার পুলিশ এখনো ঘটনাস্থল ঘিরে রয়েছে। হেনা চিৎকার করে বলে, কি? রহমান আঙ্কেল? এইটা কিভাবে সম্ভব? এত বড় প্রভাবশালী লোককে কিভাবে খুন করলো? শুভ টিভির সামনে দাঁড়িয়ে মুচকি হাসছে। তার মুখে কোনো ভয় নেই, বরং বিজয়ের আনন্দ। তার চোখ দুটো তীক্ষ্ণ এবং উজ্জ্বল। সে জানে এই খুন তারই করা। তার প্রতিশোধের তালিকা থেকে আরও একটি নাম মুছে গেছে। হেনার চিৎকারেও তার কোনো বিকার নেই। টিভি রিপোর্টার আরও বলে, আমাদের প্রতিনিধি জানাচ্ছেন এই হত্যাকাণ্ড প্রথম হত্যাকাণ্ডের মতোই নির্মম এবং ভয়ঙ্কর। পুলিশ এখনো কোনো সূত্র খুঁজে পায়নি। দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ এই সিরিয়াল কিলিয়ারের ঘটনায় ভীত। পুলিশ জানিয়েছে এই খুনটি গরম রড দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। শুভ টিভির দিকে তাকিয়ে থাকে। তার মুখে একটা দৃঢ় হাসি। সে এবারও পকেট থেকে তার সেই পুরনো নোকিয়া ফোনটা বের করে। রুহির মেসেজটা আবারও পড়ে। ভালো থেকো শুভ, আমার জন্য কেঁদো না। আই লাভ ইউ সো মাচ। তার চোখ কঠিন হয়ে ওঠে। সে যেন রুহিকে বলছে, দেখো রুহি, আমি তোমার জন্য কি করেছি। আর একটা শেষ রুহি, ওরা তোমাকে কষ্ট দিয়েছিল, এখন ওরাও কষ্ট পাচ্ছে। এটা তো কেবল শুরু রুহি। হেনা দ্রুত টিভি বন্ধ করে দেয়। তার কপালে চিন্তার ভাঁজ। এই খুনগুলো কেন হচ্ছে? কেন করছে এসব? কে এই সিরিয়াল কিলার? যারা খুন হচ্ছে সবাই আমার বাবার লোক। আমার বাবাও কি কোনো বিপদে আছেন? তার মনে একটা অজানা ভয় কাজ করে। সে শুভর দিকে ফিরে তাকায়। শুভ ততক্ষণে তার ফোন পকেটে রেখে স্বাভাবিক ভঙ্গিতে রাতের খাবার সাজাতে শুরু করেছে। তার এই নিষ্পৃহতা হেনার মনে আরও গভীর সন্দেহ তৈরি করে। শুভ, তুমি দেখলে কি হচ্ছে এসব? কারা করছে এসব? ম্যাডাম, আমি তো কামের মানুষ, এইসব বড় লোকদের পেঁয়াজ আমি বুঝি না। আপনি চিন্তা করেন না, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা? এই লোকটা এত শান্ত কি করে থাকে? আর ওর কথায় কেমন যেন একটা অন্যরকম সুর। হেনা শুভর দিকে তাকিয়ে থাকে। তার মনে সন্দেহ আর ভয় আরও তীব্র হয়। রাত গভীর। চৌধুরী ভিলার লিভিং রুমের আলো কমিয়ে দেওয়া হয়েছে। হেনা সোফায় বসে আছে, চোখে মুখে গভীর চিন্তা। তার বাবা মিস্টার চৌধুরী ফোনে কথা বলছেন। তার মুখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ। তিনি অত্যন্ত বিচলিত দেখাচ্ছেন। ফোনে উত্তেজিত গলায় বলেন, না, এখনো কিছু জানা যায়নি। আমরা কি পুরোপুরি নিরাপদ? আমার দুইজন লোক একইভাবে খুন হয়েছে। তুমি নিশ্চিত তো যে কেউ আমাদের পিছু নিচ্ছে না? পুলিশের তদন্ত কোন দিকে যাচ্ছে? আমি কোনো ঝুঁকি নিতে চাই না। হেনা স্বগত বলে, বাবাও চিন্তিত, তার লোকেরাও মারা যাচ্ছে। কি হচ্ছে এসব? তাহলে কি বাবাও এই খুনির টার্গেট?
মিস্টার চৌধুরীর কথা শেষ হতে তিনি ফোনটা রেখে দেন। তার কপালে ভাঁজ। তিনি চারপাশে একবার তাকিয়ে নেন, যেন কেউ তাকে আড়াল থেকে লক্ষ্য করছে কিনা। শুভ তখনও লিভিং রুমের এক কোণে দাঁড়িয়ে আছে, নিশ্চুপ। তার চোখে মুখে কোনো ভাবান্তর নেই। তার এই শান্ত নীরবতা হেনার মনে মিশ্র অনুভূতি তৈরি করে। হেনা বাবার দিকে তাকিয়ে বলে, বাবা কি হয়েছে? তুমি এত চিন্তিত কেন? পুলিশ কি কিছু খুঁজে পেয়েছে? না মা, কিছু খুঁজে পাইনি, কিন্তু এটা স্বাভাবিক নয়। যারা খুন হচ্ছে তারা সবাই সমাজের প্রভাবশালী লোক, আর আমার 2জন লোকও মারা গেছে। আমি জানি না কে বা কারা এসব করেছে। কিন্তু বাবা তোমাকে তো কিচ্ছু বলেনি। না, কিছুই না, কিন্তু আমার কেমন যেন ভয় লাগছে। কে জানে এরপর কার পালা। হেনা ভীতু চোখে শুভর দিকে তাকায়, যে কিনা তখনও নিশ্চুপভাবে দাঁড়িয়ে আছে। শুভর মুখটা পাথরের মতো স্থির। হেনার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। শুভ কি এসবের সাথে জড়িত? অসম্ভব, ও তো শুধুই একজন চাকর। কিন্তু ওর চোখে এমন কিছু আছে যা অন্য কারো চোখে দেখি না। ওর এই নীরবতাটা কি একটা মুখোশ, আর নাকি ও সত্যি একজন সহজ সরল মানুষ? হেনা তার চোখ ফিরিয়ে নেয়, কিন্তু শুভর উপস্থিতি তাকে অস্থির করে তোলে। তার মনে এক কঠিন দ্বন্দ্ব চলছে। ভালোবাসার সন্দেহের দোলা চলে। হেনা যেন নিজেকে অসহায় বোধ করছে। লিভিং রুমের নীরবতা যেন আরও ভারী হয়ে ওঠে। শুভর মুখে সেই একই শান্ত গ্রাম্য ভাব, কিন্তু তার চোখের গভীরে যে প্রতিশোধের আগুন জ্বলছে তা কেবল রুহির আত্মার কাছেই দৃশ্যমান। এভাবেই আরও এই সপ্তাহ কেটে যায়। একদিন দুপুর গড়িয়ে বিকেল। রাজধানী ঢাকার ব্যস্ত পান্থপথ ধরে শুভ গাড়ি চালাচ্ছে। আকাশ হঠাৎ কালো মেঘে ছেয়ে যায়। মুহূর্তেই মুষলধারে বৃষ্টি নামতে শুরু করে। ঝমঝম শব্দে গাড়ির কাজ ভিজে যায়। হেনা চৌধুরীকে একটা জরুরি মিটিং থেকে নামিয়ে দিতে এসেছিল শুভ। বিল্ডিংয়ের সামনে গাড়ি থামিয়ে হেনা নামার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু বৃষ্টির তীব্রতা দেখে সে থমকে যায়। শুভ দ্রুত ছাতা নিয়ে গাড়ির দরজা খুলে হেনার দিকে এগিয়ে যায়। সে ছাতাটা হেনার মাথার ওপর ধরে, কিন্তু নিজের গা ভেজায়। হেনা শুভকে বৃষ্টিতে ভিজতে দেখে বলে, কি ব্যাপার, তুমি এত ভিজেছো কেন? ছাতার নিচে আসো, তোমার তো সব জামা কাপড় ভিজে যাচ্ছে। শুভর শরীর কাঁপছে সামান্য। আমি ভিজে গেলে সমস্যা নেই ম্যাডাম, আপনি ভিজে যাবেন তাহলে মিটিংয়ে দেরি হইব। হেনা বিরক্ত হয়ে ছাতাটা শুভর দিকে এগিয়ে দিয়ে বলে, আরে বাবা, আমি কি বরফ নাকি? আমি ভিজলে কি গলে যাব? এসো তো, এইটুকু ভিজে গেলে আমার কিচ্ছু হবে না। তুমিও ভিজলে তো শরীর খারাপ হবে। শুভ অনিচ্ছা সত্ত্বেও হেনার ছাতার নিচে আসে। দুজনেই খুব কাছাকাছি চলে আসে। তাদের কাঁধ প্রায় ছুঁয়ে আছে। বৃষ্টির ঠান্ডা বাতাস আর ছাতার নিচে তাদের এই উষ্ণতা এক অদ্ভুত রোমান্টিক আবহ তৈরি করে। তাদের নিঃশ্বাস একে অপরের সাথে মিশে যাচ্ছে। হেনা শুভর দিকে তাকিয়ে হাসে। তার হাসিতে একটা নরম আবেগ। শুভ তার দিকে এক পলক তাকায়। তার চোখেও একটা মৃদু হাসির ছায়া। তুমি তো দেখছি আমার কথাই শুনো না। আমি যখন বলি ছাতার নিচে আসো, তখন তুমি কেন আসো না? ম্যাডাম, আমি তো আপনার কামের মানুষ, আপনার ভালো দেখতে আইছি। আমি ভিজে গেলে কি আর হইব, কিন্তু আপনি ভিজলে খারাপ লাগবে। তুমি কেন এত চিন্তা করো আমার জন্য? তোমার তো এত চিন্তা করার কথা না, তুমি তো শুধু আমার ড্রাইভার। শুভ হেনার চোখের দিকে সরাসরি তাকায়। তার চোখে একটা গভীর আবেগ। ড্রাইভার হইলে কি মানুষ না? মানুষ হইলে কি চিন্তা করবার পারে না? হেনা শুভর কথায় কিছুক্ষণ চুপ করে থাকে। তার চোখে একটা অন্যরকম চমক। শুভর এই সহজ গ্রাম্য কথাগুলোর মধ্যেও কেমন একটা গভীর আবেগ লুকিয়ে আছে, যা হেনার মন ছুঁয়ে যায়। সে বুঝতে পারে শুভর এই যত্ন নেওয়াটা কেবল তার কাজের অংশ নয়। হেনা ফিসফিস করে বলে, সারা জীবন এভাবেই যত্ন নিতে পারবে আমার? জি, কিছু কইতেছেন নাকি ম্যাডাম? তুমি তো দেখি আমার চেয়েও বেশি কথা বলতে পারো। যাকগে, চলো, আর দেরি করা যাবে না। তারা দুজন ছাতার নিচে দাঁড়িয়ে থাকে। বৃষ্টি তখনও ঝরছে। তাদের এই কাছাকাছি থাকাটা তাদের মধ্যে এক অদৃশ্য বাঁধন তৈরি করে। হেনা শুভর দিকে একপাশে হেরে দাঁড়ায়, যেন বৃষ্টির এই মুহূর্তে সে শুভকে আরও কাছে চাইছে। শুভ অনুভব করে হেনার উষ্ণতা। হেনা শুভর দিকে তাকিয়ে হাসে। শুভ তার দিকে এক পলক তাকায়। তারা বিল্ডিংয়ের প্রবেশ পথের দিকে হেঁটে যায়। বৃষ্টির শব্দ তাদের এই নীরব মুহূর্তটাকে আরও গভীর করে তোলে। বৃষ্টি থেমেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা। হেনা তার মিটিং শেষ করে বেরিয়ে এসেছে। গাড়ি চালাচ্ছিল শুভ। হেনা হঠাৎ শুভকে নিয়ে গুলশানের একটি ছিমছাম কফি শপের সামনে থামতে বলে।
হেনা ভেতরে ঢুকতে চাইলে শুভ কিছুটা ইতস্তত করে। তার পরনে সেই পুরনো পোশাক। চলো শুভ, ভেতরে চলো, আজ কফি খাবো। তোমার কি কফি ভালো লাগে না? আমার মতো গরিব মানুষের লাইগা কফি শপি না ম্যাডাম, এগুলো আপনার মতো বড় লোকদের জায়গা। আরে বাবা, কি যে বলো! এখন তোমার ম্যাডামের সাথে তোমার কফি খেতে হবে, এটা তোমার জন্য একটা অভিজ্ঞতা হবে। চলো তো, কোনো কথা না বলে। শুভ অনিচ্ছা সত্ত্বেও হেনার পিছু পিছু ক্যাফের ভেতরে ঢোকে। তারা একটি ছোট টেবিলে বসে। প্রথম দিকে শুভ কিছুটা চুপচাপ থাকলেও হেনার সহজ কথায় সে ধীরে ধীরে স্বাচ্ছন্দ্য বোধ করে। আচ্ছা শুভ, তুমি তো দেখি অনেক কিছু জানো। তুমি কি পড়াশোনা করনি? তোমার কথা বলার ধরন, তোমার সব কিছু দেখে মনে হয় তুমি অনেক বুদ্ধিমান। শুভ কফির কাপে চুমুক দিয়ে বলে, পড়াশোনা তো কিছু করছিলাম ম্যাডাম, কিন্তু বেশি দূরে যাইবার পারি নাই। অভাবের সংসার, কামে নামন লাগছিল। হো তাই? আমি তো তোমার চোখের দিকে তাকালে মনে করি তুমি সব বই শেষ করে ফেলেছ। তোমার চোখ দুটো কেন জানি রহস্যময় লাগে। সব রহস্য তো আর বইয়ে তাহে না ম্যাডাম, কিছু রহস্য মানুষের জীবনের মধ্যে তাহে। বাহ, তুমি তো দেখি দার্শনিকও বটে। তোমার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। তোমার সাথে কথা বললে মনে হয় না যে তুমি আমার চাকর। আচ্ছা শোনো, আর ম্যাডাম ম্যাডাম করো না তো, হ্যানা ডাকো। আমার নাম হ্যানা। শুভ আশ্চর্য হয়, তার ঠোঁটে মৃদু হাসি। হ্যাঁ না? হ্যাঁ হ্যানা, এই নামই ডাকবে আমাকে। যদি ম্যাডাম বলে ডেকেছো আরেকবার, তাহলে তোমার খবর করে ছাড়বো। আর এই নাও আমার মোবাইল নাম্বার। তোমার মোবাইল নাম্বারটা দাও তো। আমার কেন জানি মনে হয় তোমার মোবাইল নাম্বার নেই। শুভ হাসে। হেনার চোখে শুভর প্রতি ভালো লাগার ইঙ্গিত স্পষ্ট। হেনা সরাসরি তার চোখে তাকিয়ে আছে। শুভ ধীরে ধীরে তার ফোন নাম্বারটা বলে। আমার ফোন নাম্বারটা দিয়ে কি করবেন ম্যাডাম? আমি তো এইখানেই তাহি। এই যে আবার ম্যাডাম, আর আপনিও বলবে না, ওকে? জি, এখন কও, আমার নাম্বার দিয়ে কি করবা? আরে বাবা, কেন লাগবে না? জরুরি কথা থাকতে পারে না? আর তোমার সাথে আমার তো আরও অনেক গল্প আছে। তুমি আমাকে ফোন করবে, ঠিক আছে? শুভ হেনার মুখে হাসি দেখে বুঝতে পারে যে হেনা তার প্রতি দুর্বল হয়ে পড়েছে। কফি খেতে খেতে শুভ হেনার দিকে তাকিয়ে এক অদ্ভুত শান্তি অনুভব করে। এরপর তারা বাসায় ফেরে। রাত গভীর হলে শুভ চৌধুরী ভিলার নীরব বারান্দায় এসে দাঁড়ায়। আকাশে অসংখ্য তারা চলছে। হেনার সাথে কাটানো মুহূর্তগুলো তার মনে ঘুরপাক খায়। বৃষ্টি ভেজা রোম্যান্স, কফি শপের খুনসুটি। তার মুখে মৃদু হাসি ফুটে উঠলেও পরক্ষণেই তা মিলিয়ে যায়। রুহির প্রতি তার প্রতিশোধের প্রতিজ্ঞা এবং হেনার প্রতি নতুন অনুভূতি নিয়ে সে তীব্র দ্বিধায় পড়ে যায়। রুহি, আমি কি ঠিক করছি? এই মেয়েটা কেন আমার বদলার পথে কাটা হয়ে দাঁড়াচ্ছে? আকাশের তারাদের দিকে তাকিয়ে শুভ একটা দীর্ঘশ্বাস ফেলে। তার মনে হয় হালকা বাতাসের সাথে রুহির কণ্ঠস্বর ভেসে আসছে তার প্রশ্নের উত্তর দিতে, যেন রুহি তার সাথে কথা বলছে। শুভ, তুমি এখন নিজের মতো করে বাঁচো। আমার জন্য আর কষ্ট পেও না। এই পথে তোমার অনেক কষ্ট হচ্ছে, আমি জানি, কিন্তু জীবনে একজন সঙ্গীর খুব দরকার। আমি নাই তো কি হয়েছে? কিন্তু আমি কিভাবে তোমায় ভুলে যাব রুহি? তোমার বদলা তো বাকি আছে। বদলা নেওয়া শেষ হলে কি শান্তি পাবে তুমি? আমি চাই তুমি সুখে থাকো। হেনা যদি তোমার সত্যিকারের ভালোবাসা হয়, তাহলে তাকে নিজের করে নিও। হেনা তো কোনো দোষ করেনি। তুমি সুখে থাকলে আমিও অনেক খুশি হব। রুহির কথা মনে পড়তে শুভর চোখে পানি চলে আসে। আকাশের দিকে তাকিয়ে তার মনে ঝড় বইতে থাকে। একদিকে রুহির প্রতি ভালোবাসা ও প্রতিশোধের অঙ্গীকার, অন্যদিকে হেনার প্রতি নতুন আকর্ষণ। তার মন যেন দুই ভাগ হয়ে গেছে। সে প্রতিশোধের পথে চলবে নাকি হেনার ভালোবাসাকে গ্রহণ করে নতুন জীবন শুরু করবে? এই তীব্র দ্বন্দ্ব তাকে যন্ত্রণা দেয়। আমি কি করব রুহি? আমার মন তো দুই দিকে টানতেছে, এত ঠিক না। বারান্দার ঠান্ডা বাতাসেও শুভর মনের আগুন নেভে না। সে জানে এই কঠিন সিদ্ধান্ত তার জীবনকে নতুন দিকে মোড় দেবে। তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। পরের দিন সকালে শুভ ড্রয়িং রুম পরিষ্কার করছিল। ঠিক তখনই হেনা চৌধুরীর হাতে একটি শপিং ব্যাগ নিয়ে ঘরে ঢোকে। তার মুখে উজ্জ্বল হাসি ও চোখে বিশেষ ঝলক। সে সরাসরি শুভর দিকে এগিয়ে গিয়ে ব্যাগ থেকে নতুন একটি টি-শার্ট বের করে তার দিকে এগিয়ে দেয়। এই নাও, এটা তোমার জন্য। পুরনো নোংরা জামা পরে থাকতে আমার ভালো লাগে না। তোমাকে ভালো কিছু পরতে দেখলে আমার ভালো লাগে। শুভ আশ্চর্য হয়ে টি-শার্টটি হাতে নেয়। এটা আমার লাগিয়া? কিন্তু কেন?
করেই হেনা শুভর কোমর ধরে কাছে টেনে নেয়, চোখে ভালোবাসার ইশারা। আরে বাবা, কেন মানে? কারণ তুমি ভালো মানুষ তাই। আর তুমি অনেক হ্যান্ডসাম, তোমাকে ভালো পোশাকই মানায়। এটা তো শুধু একটা টি শার্ট না, এটা আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। শুভ টি শার্টটা হাতে নেয়, তার চোখে কৃতজ্ঞতা আর এক অদ্ভুত অনুভূতি। হেনার চোখে একটা নরম ইশারা স্পষ্ট। শুভ জানে এটা শুধু একটা টি শার্ট নয়, এটা তার প্রতি হেনার ভালো লাগার এবং ভালোবাসার এক স্পষ্ট ইশারা। হেনা তার দিকে তাকিয়ে হাসছে। শুভ ধীর নরম গলায় বলে, ধন্যবাদ হেনা। হেনা শুভর মুখে নিজের নাম শুনে চমকে ওঠে, তার মুখে এক ঝলক খুশি। শুভই প্রথম তাকে ম্যাডাম না ডেকে তার নাম ধরে ডাকলো, যা তাদের সম্পর্ককে এক নতুন মোড় দিল। হেনা শুভকে আরও কাছে টেনে নিয়ে ফিসফিস করে বলে, শুভ, তুমি আমার জন্য খুব স্পেশাল। তুমি কি বুঝতে পারছো না? শুভ হেনার চোখের দিকে তাকিয়ে বলে, বুঝতে পারতাছি হেনা, সব বুঝতে পারতাছি, কিন্তু আর কিছু সময় পাবে তোমার সাথে জড়িয়ে রাখলে অন্য কিছু হয়ে যেতে পারে। মানে কি হতে পারে? এখন কি প্র্যাকটিক্যালি বুঝে দিব? এটা আবার কেমন কথা? মনে হইতেছে তুমি কিছুই জানো না, এমন ভাব নিতেছো যেন বাজা মাছ উল্টে খাইতে জানো না। প্র্যাকটিক্যালি করতে গেলে জায়গায় বদলাতে হইব, লিভিং রুমে লুকে দেখলে সমস্যা হইব। যা দুষ্ট। দুষ্টুমি তো বাড়াইতেছো, তাই বলতেছি চাইরা দাও। আমার খাম আছে, নাইলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাইব। হেনা ছেড়ে দেয়। তাদের দুজনের মধ্যে একটা নীরবতা নেমে আসে। বাইরের ঝলমলে রোদের আলোয় তাদের এই মুহূর্তটা যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে। শুভ টি শার্টটা বুকে চেপে ধরে, তার মনে একটা নতুন আশা উকি দিচ্ছে। তার প্রতিশোধের আগুন কিছুটা স্মিত হয়ে হেনার ভালোবাসার নরম আলোয় জলজল হয়ে উঠছে। এই টি শার্টটা তার কাছে শুধু একটা কাপড় নয়, হেনার ভালোবাসার প্রতীক। 2 দিন পর ঢাকার নিরিবিলি রমনা পার্কে রাত নেমেছে। পার্কের মৃদু আলো আর ঝেঁঝি পোকার শব্দে এক স্নিগ্ধ পরিবেশ তৈরি হয়েছে। হেনা ও শুভ পাশাপাশি একটি বেঞ্চে বসে আছে। হেনা শুভকে জোর করে ঘুরতে এনেছে, তার চোখে অস্থিরতা ও সিদ্ধান্তহীনতা, যেন সে কিছু গভীর কথা বলতে চাইছে। শুভ চুপচাপ বসে থাকলেও সে জানে কিছু একটা ঘটতে চলেছে। এ সময় হেনা নিচু ও দৃঢ় গলায় বলে, শুভ, আমি জানি না কেন, কিন্তু তোমাকে আমার খুব ভালো লাগে। তুমি আমার থেকে অনেক আলাদা, আমাদের পরিবারও আলাদা, সব কিছুই আলাদা, কিন্তু আমি তোমাকে খুব অনুভব করতে শুরু করেছি। তোমার পাশে থাকলে আমার কেমন একটা শান্তি লাগে, যা আমি আর কারো কাছে পাই না। শুভ হেনার কথা শুনে চমকে ওঠে। সে নীরব থাকে, তার মন যেন মুহূর্তে দুলছে। তার চোখে একটা মিশ্র অনুভূতি, একপাশে হেনার প্রতি এক অদ্ভুত টান, আর একপাশে প্রতিশোধের এক নীরব প্রতীক্ষা। হেনা ধীরে ধীরে শুভর হাত ধরে, তার হাতের উষ্ণ স্পর্শে শুভ যেন কেঁপে ওঠে। হেনা শুভর হাতের উপর হাত রেখে তার চোখে তাকিয়ে বলে, তুমি কি আমাকে অনুভব করো না শুভ? তোমার মনে কি আমার জন্য কিচ্ছু নেই? আমি জানি তুমি আমাকে সম্মান করো, কিন্তু আমি ভালোবাসা চাই শুভ। তোমার কাছ থেকে ভালোবাসা চাই, তোমার সেই যত্নগুলো চাই। শুভ হেনার চোখে চোখ রাখে, তার চোখে এক শূন্যতা দেখা যায়, যেন তার ভেতরের কষ্টটা তার চোখ দিয়ে বেরিয়ে আসতে চাইছে। সে কিছুক্ষণ নীরব থাকে, তার মন যেন অতীতের গভীরে ডুবে গেছে। হেনা তার উত্তরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমার জীবনটা একখান ভাঙা পাথরের মতো, এই পথে সুখ নাই, খালি কষ্ট আছে। আমার ভালোবাসলে খালি কষ্ট পাইবে না, আমি এটা চাই না। হেনা শুভর হাতটা আরো শক্ত করে ধরে। তোমার কিছু কষ্ট আমাকে দাও না শুভ, আমি তোমার কষ্ট ভাগ করে নিতে চাই। তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি জানি তুমি কিছু লুকাচ্ছ, কিন্তু আমি সবটা জানতে চাই, আমি তোমার পাশে থাকতে চাই। বিশ্বাস বিশ্বাস তো আমি করুম হ্যাঁ না, কিন্তু আমি তোমার জীবনটা নষ্ট করতে চাই না। আমার জীবনের যে দিকটা আছে সেইটা তোমার লাগে না। আমার জীবন নষ্ট হবে না শুভ, আমি তোমাকে চাই। তুমি যদি আমাকে একটুও ভালোবাসো তাহলে বলো, আমি তোমার মুখের কথা শুনতে চাই। শুভ হেনার হাত ধরে, তার মনে রুহির কথা ঘুরপাক খাচ্ছে। তার চোখে প্রতিশোধের আগুনটা যেন হেনার ভালোবাসার কাছে কিছুটা ম্লান হয়ে আসছে। প্লিজ শুভ, বলো তোমার কি আমাকে ভালো লাগে না? শুভ হেনার দিকে তাকিয়ে থাকে, তার মন জানে এই মুহূর্তে সত্যটা বলা সম্ভব নয়। সে একটা গভীর দ্বিধায় ভোগে। আমি চিন্তা করে দেখব, একটু সময় দাও। আমার ধৈর্য শক্তি কম শুভ। শুভ নিশ্চুপ।
এই নীরবতা যেন তাদের দুজনের মাঝে এক নতুন দেয়াল তৈরি করে। পার্কের ঠান্ডা বাতাস বইছে আর তাদের সম্পর্ক এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। সকালবেলায় চৌধুরী ভিলার ড্রয়িং রুমে থমথমে পরিবেশ। মিস্টার চৌধুরী চিন্তিত মুখে সোফায় বসে আছেন, হাতে ফোন। তার কপালে স্পষ্ট চিন্তার ভাঁজ। তিনি ফোনটা কানে ধরে আছেন। তার গলা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি বেশ চাপের মধ্যেই আছেন। পুলিশ কমিশনারের সাথে তার কথোপকথন চলছে, যা থেকে বোঝা যায় সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো তাকে চরম অস্বস্তিতে ফেলেছে। পুলিশ কমিশনার ফোনে শীতল ও গম্ভীর কণ্ঠে বলেন, মিস্টার চৌধুরী, আমরা জানতে পেরেছি প্রথম ভিকটিম সেলিম মির্জার সাথে আপনার কিছু ব্যবসায়িক সম্পর্ক ছিল। আমাদের কাছে কিছু গোপন রেকর্ড আছে যেখানে আপনাদের লেনদেনের প্রমাণ দেখা যাচ্ছে। আমরা আপনার কিছু লেনদেন ক্ষতি দেখেছি। আশা করি আপনি আমাদের সহযোগিতা করবেন। মিস্টার চৌধুরী হাতের মুঠি শক্ত করে বলেন, পুলিশ কমিশনার সাহেব, আমার সাথে সেলিম মির্জার কোনো ব্যবসায়িক সম্পর্ক ছিল না। উনি আমার একজন ক্লায়েন্ট ছিলেন মাত্র। লেনদেনের কথা বলছেন, আমার সব লেনদেন স্বচ্ছ। আপনারা কি বলতে চাইছেন বুঝতে পারছি না। মিস্টার চৌধুরী, আমরা যা জানা তা তদন্ত করে বের করব। তবে আপনার মতো প্রভাবশালী ব্যক্তিরা যখন আমাদের সহযোগিতা করেন না, তখন আমাদের সন্দেহ আরও বাড়ে। আমরা আপনার বাড়ির সিসিটিভি ফুটেজও ক্ষতি দেখেছি। আশা করি আপনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। মিস্টার চৌধুরী দ্রুত ফোন কেটে দেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তিনি অস্থিরভাবে উঠে দাঁড়ান, ঘরের মধ্যে পায়চারি করতে থাকেন। তার কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হয়। তিনি বুঝতে পারছেন পুলিশের সন্দেহ তার দিকেই ঘুরছে। শুভ আড়াল থেকে ড্রয়িং রুমের দরজার পাশে দাঁড়িয়ে সবই শুনেছে। তার মুখে সেই গ্রাম্য সরলতা, কিন্তু চোখে একটা তীক্ষ্ণ বুদ্ধির ঝলক। সে জানে মিস্টার চৌধুরীর খেলা শুরু হয়েছে। মিস্টার চৌধুরী স্বগত বলেন, দূর চাই, এরা এত তাড়াতাড়ি আমাকে সন্দেহ করবে এটা ভাবতে পারিনি। এই হত্যাকাণ্ডগুলো আমার জন্য নতুন বিপদ ডেকে আনছে। কে করছে সব? আর এই সেলিম মির্জা কেনই বা এখন মারা গেল? আমার গোপন ব্যবসাগুলো ফাঁস হওয়ার ঝুঁকিতে আছে। এদিকে শুভ মনে মনে বলে, আপনার খেলা এখনই শেষ হইব না ম্যাডামের বাপ, এটা খালি শুরু, আরও বহুত কিছু বাকি। মিস্টার চৌধুরী দ্রুত অন্য কাউকে ফোন লাগান। শুভ নিঃশব্দে সরে যায়, তার মুখে আত্মবিশ্বাসী হাসি। কিছুক্ষণ পর চৌধুরী ভিলার প্রধান ফটক দিয়ে হেনার বড় ভাই শামীম চৌধুরী একটি দামি কালো গাড়িতে করে আসে। সাম্প্রতিক হত্যাকাণ্ডের কারণে মিস্টার চৌধুরী তাকে বাড়িতে নিয়ে এসেছেন। শামীমের চাল চলনে উদ্ধত ভাব ও চোখে অহংকার স্পষ্ট। গাড়ি থেকে নেমে শামীম শুভকে দেখে, যে গাড়ির কাছেই দাঁড়িয়েছিল। শামীম উদ্ধত ভঙ্গিতে শুভকে দেখে বলে, এই চাকর, এই জলদি আমার জুতো পরিষ্কার কর। দেখছিস না কত ধুলো লেগেছে? আর হ্যাঁ, আমার বোনটা আজকাল কেমন যেন হয়ে গেছে শুনলাম। সে নাকি কাদের সাথে মিশছে। ওকে নজরদারিতে রাখবি, আমার কাছে খবর আসবে, বুঝলি? কোনো ভুল যেন না হয়। শুভ শামীমের দিকে শীতল চোখে তাকায়। তার গ্রাম্য মুখে কোনো ভাবান্তর নেই। জি সাহেব। শুভ শামীমের জুতো হাতে নেয়। শামীম শুভর দিকে একবার তাকায়, কিন্তু তার চোখে সে শীতলতা লক্ষ্য করে না। শামীম ভেতরে প্রবেশ করতে থাকে। শুভ তাকে চিনতে পারে। তার ভেতরে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলে ওঠে। শামীম, তুই আমার রুহির জীবন শেষ করে দিয়েছিলি, তোকে আমি ছাড়বো না শামীম চৌধুরী। শুভ তার জুতো হাতে নিয়ে পরিষ্কার করতে শুরু করে, কিন্তু তার মন চলে যায় 4 বছর আগে সেই অন্ধকার রাতের গলিতে, যেখানে রুহির সাথে অন্যায় হয়েছিল। শামীম চৌধুরী হাউস ম্যানেজারের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, কি ব্যাপার, এই লোকটাকে কোত্থেকে আনলে? দেখতে তো ভালোই, কিন্তু কাজের বেলায় কেমন যেন আনারি। আর বাবা কোথায়? আমি তার সাথে কথা বলতে চাই। সে তার রুমে আছে স্যার, আপনি ভেতরে যান। শামীম ভেতরে চলে যায়। শুভ তার জুতো পরিষ্কার করতে থাকে, কিন্তু তার হাত কাঁপছে। রুহির প্রতিটি চিৎকারের শব্দ তার কানে বাজছে। শামীমের বিকৃত হাসি তার চোখের সামনে ভেসে উঠছে। মনে মনে বলে, হ, চিনছি তো করি শামীম, এইবার আইসিস আমার ডেরায়, তোর দিন শেষ। রুহির কষ্টর বদলা আমি তোর দিকে এক এক করে নেব খুব তাড়াতাড়ি। সে জুতোটা এমনভাবে পরিষ্কার করে যেন শামীমের জীবন থেকে সব আনন্দ মুছে দিচ্ছে। তার প্রতিটি ঘর্ষণে প্রতিশোধের এক তীব্র কামনা। রাত নেমেছে।
চৌধুরী ভিলার এক কোণে শুভর ছোট অন্ধকার ঘর। শুভ তার বিছানায় বসে আছে, হাতে শামীম চৌধুরীর একটি পুরনো ছবি। ছবিটার দিকে তাকিয়ে তার চোখ লাল হয়ে উঠেছে, যেন তার ভেতরের ক্রোধ তাকে গ্রাস করছে। সে রুহির ওপর ঘটে যাওয়া নির্মমতার কথা ভাবে। সেই অন্ধকার গলি, রুহির আর্তনাদ, তার মৃত্যুর দৃশ্য, সব কিছু তার চোখের সামনে ভেসে ওঠে। তার মুষ্টিবদ্ধ হাত কাঁপছে। তুই জানিস না তোর দিন শেষ, খুব শীঘ্রই তোর লগে আমার হিসাব হইব। রুহির প্রত্যেকটা ফোঁটা চোখের পানির বদলা আমি তোর দেখে নেব। সেই ছবিটা মেঝেতে রেখে তার উপর পা রাখে। এরপর আলমারি থেকে একটা পুরনো ডায়েরি এবং একটা ম্যাপ বের করে। ম্যাপটা ঢাকা শহরের বিভিন্ন এলাকা চিহ্নিত করা। ডায়েরিতে কিছু নাম লেখা আছে, যার মধ্যে সেলিম মির্জা এবং রহমান সাহেবের নামের পাশে টিক চিহ্ন দেওয়া। তৃতীয় নামটা যা সবচেয়ে বড় করে লেখা সেটা হলো শামীম চৌধুরী। তার পাশে কোনো টিক চিহ্ন নেই। শুভ ডায়েরির দিকে তাকিয়ে ফিসফিস করেই বলে, শামীম চৌধুরী, এই নামটা লেখার লাগে আমার কলমটা কাঁপে নাই। তুই তো সবার থেকে বেশি কষ্ট দিছিস রুহিরে, তোর জন্য সব থেকে বড় শাস্তি অপেক্ষা করতেছে। সে ম্যাপে কিছু স্থান চিহ্নিত করা শুরু করে। সেগুলো শামীমের যাতায়াতের রুট, তার ব্যবসার ঠিকানা, এমনকি তার গোপন আড্ডারও স্থান। তার পরিকল্পনা আরও পরিষ্কার হয়, প্রতিটি ধাপ নিখুঁতভাবে সাজানো। তার লক্ষ্য এখন শুধুমাত্র শামীম চৌধুরী। এবার আর কোনো ভুল হবে না, এই কাজটা সব থেকে বড়। এবার আর কেউ বাঁচতে পারবে না। হেনার প্রতি নতুন অনুভূতিও শুভর প্রতিশোধের কাছে ম্লান হয়ে গেছে। ম্যাপ ও ডায়েরি গুছিয়ে রেখে কঠিন মুখে সে তার শেষ পরিকল্পনার ছক আঁকে। পরদিন সকালে মিস্টার চৌধুরী তার অভিজাত অফিসে বসে আছেন। তার মুখে স্পষ্ট ভয় ও হতাশা। তিনি বুঝতে পারছেন তার গোপন ব্যবসাগুলো ফাঁস হওয়ার ঝুঁকিতে আছে। গত সকালে পুলিশ কমিশনারের ফোন ও শামীমের আগমন তাকে আরও চিন্তিত করে তুলেছে। মনে মেঘ নিয়ে উত্তেজিত গলায় তিনি ফোনে কাউকে নির্দেশ দেন, যা করার জলদি করো, আমাকে আর কাউকে বিশ্বাস নেই। ওই ফাইলগুলো যেন আমার হাতেই থাকে। আর হ্যাঁ, যে ফাইলগুলো অন্য জায়গায় আছে সেগুলো এখন নিয়ে আয়। কোনোভাবেই যেন পুলিশের হাতে না যায়, আমার সব শেষ হয়ে যাবে। শুভ দূরে থেকে অফিসের দরজার দিকে দেখছে, কারণ অফিসের সিসি ক্যামেরা তার কাছে হ্যাক করা। সে জানে হেনার বাবার দুর্বল দিক কোনটা। তার গোপন ব্যবসা এবং অবৈধ লেনদেনগুলো তার আসল দুর্বলতা। শুভ মিস্টার চৌধুরীর প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনছে, তার চোখে একটা বিজয়ের হাসি। আমি জানি না কে এসব করছে, তবে যেই করুক তাকে আমি ছাড়বো না। সে আমার সব কিছু কেড়ে নিতে চাইছে। তুই লোক লাগা, খুঁজে বের কর। শুভ স্বগত চাপা স্বরে বলে, আপনার দুর্বল দিকটা তো আমি ভালোই চিনি ম্যাডামের বাপ, আর আমাকে খোঁজার আর লোক লাগবে না। আমি তো আপনার চোখের সামনেই আছি, আর এখান থেকেও আপনার সব কথা শুনছি, কারণ আপনার টেবিলের নিচেই তো গোপন ডিভাইস ফিট করা আছে। মিস্টার চৌধুরী ফোনটা রেখে টেবিলে রাখা একটা গোপন লকারে কিছু কাগজপত্র ঢোকাতে শুরু করেন। শুভ তার দিকে তীক্ষ্ণ নজর রাখে। সে জানে এই লকারের মধ্যেই হয়তো তার প্রতিশোধের পরবর্তী ধাপ লুকিয়ে আছে। তার পরিকল্পনা অনুযায়ী হেনার বাবাকেও তার অপরাধের জন্য শাস্তি পেতে হবে। শুভ নিঃশব্দে সেখান থেকে সরে যায়, তার মুখে একটা ঠান্ডা হাসি। খেলার বাকি অংশটুকু খুব শীঘ্রই শুরু হতে চলেছে মিস্টার চৌধুরী, আমি আরও আপনার কাছে চলে আসব। রাত গভীর। চৌধুরী ভিলার এক কোণে শুভের ছোট অন্ধকার ঘর। কেবল একটি টেবিল, ল্যাম্পের মৃদু আলো জ্বলছে। শুভ তার খাটে বসে কিছু একটা লিখছিল। হঠাৎ দরজায় মৃদু টোকা পড়ে। শুভ দরজা খুলে দেখে হেনা দাঁড়িয়ে আছে। তার মুখে এক ধরনের অস্থিরতা, চোখ দুটোতে গভীর আবেগ। হেনার পরনে একটা নরম রঙের স্লিপিং ড্রেস। শুভ বিস্মিত হয়, হেনা এত রাতে তার ঘরে এসেছে, এটা সে কল্পনাও করেনি। হেনা ধীর পায়ে ভিতরে এসে দরজার কাছে দাঁড়িয়ে বলে, শুভ, আমি জানি তুমি কিছু লুকাচ্ছ। তোমার চোখে আমি অনেক রহস্য দেখেছি, অনেক কষ্ট দেখেছি, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি। আমি জানি তুমি একজন ভালো মানুষ। তুমি প্লিজ আমাকে কিছু বলো, তোমার মনের সব কথা আমার সাথে শেয়ার করো। আমি তোমার পাশে থাকতে চাই, তোমার সব কিছু জানতে চাই। শুভ হেনার দিকে তাকিয়ে তার চোখে এক অদ্ভুত মিশ্র অনুভূতি। কি কম হয় না, আমার জীবনটা তো একখান খোলা খাতার মতো না। এখানে বহুত কষ্ট আছে, বহুত কথা আছে, তুমি শুনলে হয়তো কষ্ট পাইবা। হেনা শুভর দিকে এক পা এগিয়ে এসে বলে, আমি কষ্ট পেতে রাজি শুভ, তোমার জন্য আমি সব কষ্ট সহ্য করতে রাজি। তুমি কেন আমাকে এত দূরে রাখো? আমি তোমার খুব কাছে আসতে চাই। আমি তোমার চোখে সত্যিকারের শুভকে দেখতে চাই। তুমি অনেক সময় নিয়েছো, এখন আমি তোমার সিদ্ধান্ত জানতে চাই।
হেনা শুভর হাত ধরে। তাদের হাতে স্পর্শে এক অদ্ভুত আবেগ ছড়িয়ে পড়ে। শুভর চোখে জল দেখা যায়, তার মুখটা যেন কষ্টে কুঁচকে গেছে। সে হেনার চোখের দিকে তাকিয়ে থাকে। শুভ কাঁপা কাঁপা গলায় বলে, আমি আমি তোমারে ভালোবাসি হেনা, বহুত ভালোবাসি। কিন্তু আমার জীবনটা এত সোজা না। আমার অতীতটা বহুত খারাপ, বহুত পঙ্কিল। এইটা তোমার মতো পবিত্র মায়ার লাগে না। হেনা শুভর হাত দুটো শক্ত করে ধরে। তোমার অতীতে যাই হোক না কেন শুভ, আমি তোমাকে ভালোবাসি। তোমার ভালো মানুষটাকে আমি চিনি, তোমার কষ্ট আমি অনুভব করতে পারি। প্লিজ আমাকে তোমার জীবনে আসতে দাও। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে, তাদের চোখে প্রেম। এই মুহূর্তে তাদের চারপাশের জগৎ যেন বিলীন হয়ে যায়, শুধু তারা দুজন আর তাদের অনুভূতি। নীরবতা ভেঙে যায় হেনা যখন শুভর দিকে ঝুঁকে আসে। হেনা শুভকে দেয়ালের সাথে চেপে ধরে। তাদের চোখ বন্ধ হয়ে যায় এবং তারা একে অপরের ঠোঁটে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ গভীর চুম্বন যেন তাদের ভালোবাসার প্রথম স্বীকারোক্তি। তাদের ঠোঁট যখন আলাদা হয় তখন তাদের চোখে নতুন এক দীপ্তি। হেনা ফিসফিস করে বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো শুভ। আমি তোমার এই ভালোবাসার জন্য অপেক্ষা করছিলাম। আমার জীবনটা এখন থেকে আপনার হেনা, আপনারা ছাড়া আমারে আর ভাববার পারি না। তাদের এই অপ্রত্যাশিত ঘনিষ্ঠতা তাদের সম্পর্ককে এক নতুন মাত্রায় পৌঁছে দেয়। কাল সন্ধ্যায় আমাদের বাগানের দক্ষিণ পাশটায় আসবে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? আমার লেগে সারপ্রাইজ? এই খামড়ার জন্য সারপ্রাইজ? সঙ্গে সঙ্গে হেনা শুভর কলার চেপে ধরে। আর একবার নিজেকে কামলা পড়লে গলা টিপে মেরে ফেলবো। তুমি কামলা নজান, এই হেনা চৌধুরীর হবু বর। তুমি দেখবে খুব শীঘ্রই তোমাকে আমার বর বানিয়ে পাশে রাখবো। বাবার সাথে আমি এই কিছুদিনের মধ্যে আমি কথা বলবো। যদি উনি না মানে? বাবা মানবে না? বাবা তো মানবেই মানবে, সাথে আমার দাদাও মানবে। যখন আমি পাগলামি শুরু করব দেখবে বাবা তোমাকে না মেনে পারবেই না। ওভার কনফিডেন্স ভালো না। ওভার কনফিডেন্স না, এটা আমার অভিজ্ঞতা। ঠিক আছে, যত তাড়াতাড়ি করতে পারবেন ততই ভালো হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে হবে। এই একদম দুষ্টামির কথা বলবে না। শুভ মনে মনে বলে, হ্যাঁ না, তুমি জানো না এটা তোমার বাবার কাছাকাছি পৌঁছানোর একটা কৌশল। তোমাকে আমার বসে আমার একটা নাটক। কারণ এই খেলাটা আমি তোমাকে দিয়েই খেলবো। যেভাবে তোমার ভাই আর তোমার বাবা খেলাটা শুরু করেছিল ঠিক সেভাবেই তোমাকে দিয়ে খেলাটা শেষ করব। পরের সন্ধ্যা। চৌধুরী ভিলার বিশাল বাগানটা সেজে উঠেছে মৃদু আলোয়। বাগানের এক কোণে গোলাপ ফুলের ঝড়ের পাশে হেনা গোপনে শুভর জন্য একটি রোম্যান্টিক ডিনারের আয়োজন করেছে। ছোট একটা টেবিল, তার উপর মোমবাতির আলো, গোলাপের পাপড়ি আর সুস্বাদু খাবারের সুঘ্রাণ। হেনা একটা সুন্দর গাউন পরেছে, তার মুখে এক ঝলক মিষ্টি হাসি। শুভ যখন সেখানে আসে সেই দৃশ্য দেখে বিস্মিত হয়, তার মুখে একটা নিষ্পাপ হাসি ফুটে ওঠে। হেনা শুভকে দেখে বলে, আরে কি ব্যাপার, এত দেরি কেন? আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। শুভ মৃদু হেসে বলে, আমার মতো মানুষে এমন সুন্দর জায়গায় ডাইকে আনছো, বিশ্বাসই হইতেছে না। হ্যাঁ না, আমার অবাক করে দিছো তুমি। হেনা টেবিলের দিকে ইশারা করে বলে, এসো বসো, আর সব তোমার প্রিয় খাবার। আর হ্যাঁ, আজ আমি তোমার জন্য রান্না করেছি। কি কইলা? তুমি রান্না করছো? এটা কিভাবে সম্ভব? অসম্ভবের কি আছে? এখন না হয় কাজ করো, কিন্তু বিয়ের পর তো আমাকে মাঝে মাঝে রান্না করে খাওয়াতে হবে, তাই না? যদিও অন্য কাজের লোক থাকবে, তারপরও আমার তো কর্তব্য হাজবেন্ডকে রান্না করে খাওয়ানোর। তাই একটু শেখার চেষ্টা করলাম। তুমি প্রথমে যতখানি অহংকারী ছিলা, এসব দেখে এখন মনে হইতেছে তার থেকেও বেশি সহানুভূতিশীল মাইয়া। তারা দুজন একসঙ্গে খেতে বসে। প্রথমবার তারা নিজেদের মধ্যকার দূরত্ব কমিয়ে দেয়, যেন কোনো সামাজিক ভেদাভেদ নেই। হেনা শুভর হাত ধরে। শুভ, তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি সব চিন্তা ভুলে যাই। তোমার কাছে আমি খুব নিরাপদ অনুভব করি। শুভ হেনার দিকে তাকিয়ে বলে, আমার কাছে তুমি সব থেকে বেশি নিরাপদ। হ্যাঁ না, আমি তোমারে কোনোদিনও কষ্ট দেব না। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসে। রাতের নীরবতা তাদের সম্পর্ককে আরও গভীর করে তোলে। মোমবাতির আলোয় তাদের মুখগুলো উজ্জ্বল দেখাচ্ছে। তারা একে অপরের দিকে ঝুঁকে আসে, তাদের চোখে ভালোবাসা। শুভ, আমার মনে হয় আজকে আবার আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমিও। হ্যাঁ না, আমিও তোমার প্রেমে পড়ে গেছি। আমার লাগিয়া এটা নতুন একখান দুনিয়া।
তাদের হাসি আরও উজ্জ্বল হয়। শুভ রুহির কথা ভুলে না গেলেও হেনার সাথে এই মুহূর্তগুলো তার মনে একটা নতুন আশা জাগিয়ে তুলেছে। তারা একে অপরের সঙ্গে উপভোগ করে, তাতে ভালোবাসার বাঁধন আরও দৃঢ় হয়। তারা খুব এনজয় করে। 2 দিন পর সকালে চৌধুরী ভিলার লিভিং রুম। হেনা ব্রেকফাস্ট করছিল আর শুভ তাকে সাহায্য করছিল। হঠাৎ করে টিভির চলমান নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজে পরিবর্তিত হয়। টিভি স্ক্রিনে একজন বড় ব্যবসায়ীর ছবি ভেসে ওঠে। তার মুখটা বিভৎস। ব্রেকিং নিউজ। এই মাত্র পাওয়া খবর অনুযায়ী শহরের অন্যতম বড় ব্যবসায়ী মিস্টার জামান নিজ বাড়িতে নির্মমভাবে খুন হয়েছেন। খুনের পদ্ধতি আগের মতোই ভয়ঙ্কর এবং নৃশংস। তার দেহ আগের 2টি দেহ কাণ্ডের সাথে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে। এই নিয়ে 3য় হত্যাকাণ্ড। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এটি একটি সিরিয়াল কিলার ঘটনা হতে পারে। শহর জুড়ে আতঙ্ক আরও বাড়ছে। জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। হেনা চমকে ওঠে, তার হাতের কাপ মেঝেতে পড়ে যায়। কি, জামান সাহেবও খুন হয়েছে? এটা কিভাবে সম্ভব? কে করেছে এসব? এই কয়েকদিনের মধ্যে 3টা খুন? ও মাই গড! হেনা ভীত চোখে শুভকে দেখে। শুভ শান্ত থাকে, তার চোখে মুখে কোনো ভাবান্তর নেই, কিন্তু তার চোখে একটা অদ্ভুত ঝলক দেখা যায়, বিজয়ের ঝলক। সে জানে তার প্রতিশোধের তালিকা থেকে আরও একটি নাম মুছে গেল। হেনার চোখে ভয়, শুভর চোখে তৃপ্তি। পুলিশ এখনো কোনো সূত্র খুঁজে পায়নি, তবে ধারণা করা হচ্ছে খুনি একজন পেশাদার এবং অত্যন্ত ঠান্ডা মাথার অপরাধী। এই হত্যাকাণ্ডগুলো জনমনে এক চরম ভীতি সৃষ্টি করেছে। আমরা ঘটনার সর্বশেষ খবর জানাতে চেষ্টা করছি। হেনা শুভকে উদ্দেশ্য করে কাঁপা গলায় বলে, শুভ, তুমি দেখলে কি হচ্ছে এসব? আমাদের কি কোনো বিপদ হতে পারে? চিন্তা করো না হ্যাঁ, খারাপ মানুষরা যে খারাপ কাজ করে তার ফল পায়। তুমি তো ভালো মানুষ, তোমার কিচ্ছু হইব না। হেনা শুভর কথাই একটু স্বস্তি পায় না, তার মন আরও বেশি উদ্বিগ্ন হয়ে ওঠে। সে শুভর মুখের দিকে তাকিয়ে থাকে। তার এই অতি শান্ত ভাব তাকে আরও বেশি সন্দেহপ্রবণ করে তোলে। কিন্তু এই মুহূর্তে তার মনে হয় এতটাই বেশি ভীতি যে সে শুভর দিকে সরাসরি কোনো প্রশ্ন করতে পারে না। হেনা মনে মনে বলে, লোকটা এত শান্ত কি করে থাকে? এই খুনগুলো কি কোনোভাবে ওর সাথে জড়িত, নাকি আমার মনের ভুল? হেনা চিন্তিত হয়ে সোফায় বসে পড়ে। বিকেলবেলা মিস্টার চৌধুরী তার অফিসের চেম্বারে বসে আছেন। তার মুখে প্রবল দুশ্চিন্তা। তিনি বারবার ফোনে কথা বলছেন। তার গলা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি মারাত্মকভাবে বিচলিত। টেবিলে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু ফাইলপত্র। এই তিনটেই হত্যাকাণ্ড তাকে প্রচণ্ড চেপে ফেলেছে। তিনি বুঝতে পারছেন এই খুনগুলো তার গোপন ব্যবসার সাথে জড়িত হতে পারে, যা তাকে আরও বেশি ভীত করে তুলেছে। মিস্টার চৌধুরী ফোনে উত্তেজিত গলায় বলেন, সাবধান থাকিস, যে কেউ আমাদের পিছু নিতে পারে, কোনো ভুল যেন না হয়। যে ফাইলগুলো বাকি আছে সেগুলো জলদি অন্য কোথাও সরিয়ে ফেল। আর হ্যাঁ, এখন থেকে তোরা সবাই খুব সতর্ক থাকবি, নিজেরা নিজেদের নিরাপত্তা দেখবি। আমি আর কোনো ঝুঁকি নিতে চাই না। শুভ এসব দেখছে, তার চোখে একটা বিজয়ের হাসি। শিকারের সংখ্যা কমেছে, এখন শুধু আর 2 জন বাকি, শ্যামন চৌধুরী, তারপর হেনার বাবার পালা। শুভ মনে মনে তার পরবর্তী পদক্ষেপ ছক করছে। পুলিশ কেন কোনো সূত্র পাচ্ছে না, সেটাই আমার মাথায় ঢুকছে না। মনে হচ্ছে খুনি আমাদের সবার থেকে এক ধাপ এগিয়ে আছে। আমি কাউকে বিশ্বাস করতে পারছি না, সবকিছু যেন ফাঁস হয়ে যাচ্ছে। আপনার সব কিছুই ফাঁস হইব ম্যাডামের বাপ। এইটা তো খালি শুরু, আপনার পাপের ফল আপনি পাইবেন। মিস্টার চৌধুরী ফোন রেখে দুশ্চিন্তায় কাঁপতে কাঁপতে টেবিলে মাথা রাখেন। শুভ দূর থেকে তাকে দেখে। তার মনে কোনো দয়া হয় না, বরং প্রতিশোধের তীব্রতা আরও বাড়ে। পরের দিন সকালে চৌধুরী ভিলার ড্রয়িং রুমে চরম উত্তেজনা বিরাজ করছে। হেনা তার বাবা মিস্টার চৌধুরীর সামনে দাঁড়িয়ে দৃঢ় সংকল্প নিয়ে জানায় যে সে শুভকে বিয়ে করতে চায়। কথাটা শুনেই মিস্টার চৌধুরী থমকে যান। তার মুখে ফুটে ওঠে রাগ আর অবিশ্বাস। কি বলছিস তুই? একটা চাকরকে বিয়ে করবি? তোর মাথা খারাপ হয়ে গেছে? তুই কি জানিস তুই কি কথা বলছিস? আমরা সমাজের মাথা। তোর এমন পাগলামো দেখলে মানুষ কি বলবে? আমাদের সম্মান কি থাকবে? হেনা দৃঢ় গলায় বলে, হ্যাঁ বাবা, আমি শুভকে বিয়ে করব। আমি ওকে ছাড়া বাঁচব না। তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাব। আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, তুমি শুধু তোমার সম্মানকে ভালোবাসো। মিস্টার চৌধুরী অসহায়ভাবেই বলেন, কি বলছিস এসব? আমি তোর বাবা, আমি তোর ভালো চাই। তুই কি ওকে ভালোবাসিস নাকি ওর উপর আবার প্রতিশোধ নিতে চাইছিস?
ওর আসল পরিচয় কি তুই জানিস? ওর আসল পরিচয় আমার কাছে কোনো বিষয় না বাবা। আমি ওকে ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তোমার কাছে আমি মিনতি করছি, প্লিজ আমাকে বোঝাতে চেষ্টা করো না। হেনার পাগলামি দেখে এবং সমাজে তার ইমেজ ধরে রাখার জন্য মিস্টার চৌধুরী অনিচ্ছা সত্ত্বেও রাজি হতে বাধ্য হন। তার মনে অন্য কোনো পরিকল্পনা। তিনি বুঝতে পারেন শুভকে কাছে রেখে তার উপর নজর রাখাটা বেশি সহজ হবে। মিস্টার চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে, গলার স্বর কিছুটা নরম। ঠিক আছে, আমি তোর কথা শুনলাম, কিন্তু এর জন্য যদি আমাদের পরিবারকে কোনো ক্ষতির মুখে পড়তে হয় তবে তার জন্য তুই দায়ী থাকবি। তোর শুভকে আমি মেনে নিলাম, কিন্তু মনে রাখিস আমার চোখ সবসময় ওর উপর থাকবে। হেনা খুশিতেই কেঁদে ফেলে। সে বাবাকে জড়িয়ে ধরে। শুভ আড়াল থেকে সব শুনছিল। তার মুখে একটা মৃদু হাসি। সে জানে এই বিয়ে তার প্রতিশোধের পরিকল্পনাকে আরো সহজ করে দেবে। শুভ স্বগত বলে, আমার জন্য তো এটা ভালো হলো ম্যাডাম। এখন তো আমি আপনার পরিবারের সব কিছু আরও কাছ থেকে দেখতে পারবো। আপনার বাপের সব রহস্যের জট এখন আমি খুলবো। হেনা দ্রুত শুভর কাছে আসে। তার মুখে এক ঝলক আনন্দ। শুভ তার দিকে তাকিয়ে মৃদু হাসে। হেনা তার হাত ধরে বলে, শুভ, আমরা বিয়ে করছি, বাবা রাজি হয়ে গেছে। আমি বলেছিলাম না তোমাকে বাবা রাজি হবে? দেখলে তো, তুমি আমার সাথে থাকবে। আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমারে ভালোবাসি হেনা, বহুত ভালোবাসি। আমিও বিয়ে করুম, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার আবার কিসের শর্ত? বিয়ে করার পরে আমার 1 মাস সময় দিতে হইব। আরে নিও সময়, আগে বিয়েটা হতে দাও। তাদের চোখে নতুন স্বপ্ন থাকলেও শুভর মনে প্রতিশোধের আগুন জ্বল করছে। সে জানে এই বিয়ে তার প্রতিশোধের একটা অংশ মাত্র। বিয়ের পর রাতে সবাই ঘুমিয়ে পড়লে শুভ তার গোপন অভিযানে নামে। নিঃশব্দে সে হেনার বাবার বেডরুমে ঢুকে পড়ে। সেখানে মিস্টার চৌধুরীর ব্যক্তিগত ফাইল, ক্যাবিনেট থেকে ফাইল বের করে ল্যাপটপে ছবি তোলে। এরপর একটি পেন ড্রাইভ দিয়ে তার কম্পিউটার থেকে সব অবৈধ কার্যকলাপের প্রমাণ ডাউনলোড করে নেয়। আর দেরি নাই হেনা, তোমার বাপের মুখোশটা এখনই খুইলা যাইব। সব পাপের বদলা এখন আমি নিমু। শুভ দ্রুত তার কাজ শেষ করে। তার ল্যাপটপে মিস্টার চৌধুরীর অবৈধ লেনদেন, বিভিন্ন মানুষের সাথে তার গোপন চুক্তি এবং তার সন্ত্রাসী কার্যকলাপের সব প্রমাণ এখন তার কাছে। সে ফাইলগুলো গুছিয়ে রাখে। এইবার তো তোমার কোনো রক্ষা নাই ম্যাডামের বাপ। এই ফাইলগুলো দিয়েই আমি তোমার শেষ করবো, তাও সেইটা তোমার মায়াকে দিয়ে। শুভ নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে আসে। তার মনে কোনো ভয় নেই। তার প্রতিশোধের খেলা শেষ হতে আর বেশি দেরি নেই। 2 দিন পরই বিকেলবেলা চৌধুরী ভিলার ড্রয়িং রুমে সবাই টিভি দেখছে। হিনা, মিস্টার চৌধুরী এবং শুভ। কাজী ডেকে নর্মালভাবেই তাদের বিয়ে হয়েছে। এটা শুভর আবদার, পরে নাকি জমজমাটভাবে বিয়ে করবে। হঠাৎ করে চলমান নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ দেখানো শুরু হয়। লাইভ টেলিকাস্ট হচ্ছে, যেখানে হেনার বড় ভাই শামীম চৌধুরীকে নির্মমভাবে খুন করা হচ্ছে। তার হাত পা বাঁধা, তাকে একটি বিশাল ভোল্টের কারেন্টের শক দিয়ে মারা হচ্ছে। শামীমের চিৎকার আর আর্তনাদ টিভিতে ভেসে আসছে। হেনার বাবা টিভি দেখে চিৎকার করে, আমার ছেলে, আমার শামীম, কে মারছে আমার ছেলেকে? এটা কি হচ্ছে? ও আল্লাহ, কি হচ্ছে এসব? মিস্টার চৌধুরী ভেঙে পড়েন। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার চোখে পানি, তার পুরো শরীর কাঁপছে। পুরো পরিবারে শোকের ছায়া নেমে আসে। হেনা হতবাক হয়ে যায়। তার চোখে জল। সে শুভর দিকে তাকায়। তার চোখে এক অদ্ভুত নীরবতা। শুভ শান্ত থাকে, তার চোখে মুখে কোনো ভাবান্তর নেই, কিন্তু তার ভেতরে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে। তার প্রতিশোধের তালিকা থেকে আরেকটি নাম কেটে গেল। দর্শক, আপনারা দেখছেন এইমাত্র লাইভ টেলিকাস্ট হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কুখ্যাত সন্ত্রাসী শামীম চৌধুরীকে নির্মমভাবে খুন করা হচ্ছে। এটা এক ভয়ঙ্কর প্রতিশোধমূলক হত্যাকাণ্ড। পুলিশ এখনো কোনো সূত্র খুঁজে পায়নি। জনমনে চরম উদ্বেগ। এই ভিডিও সরাসরি ওখান থেকে আমাদের চ্যানেলে চালানো হচ্ছে। কে এর পেছনে কেউ বুঝতে পারছে না। হেনা কাঁপা কাঁপা হাতে শুভর দিকে তাকিয়ে থাকে। শুভর চোখে সেই নীরবতা। তার মনে এক অজানা ভয় কাজ করে। হেনা শুভর দিকে তাকিয়ে কাঁপা গলায় বলে, শুভ, তুমি দেখলে কি হচ্ছে এসব? আমার ভাই মারা গেছে। শুভ হেনার দিকে তাকিয়ে তার চোখে পানি মুছে দিয়ে, আমি জানি হেনা, আমি জানি আল্লাহ সব দেখতেছে। আল্লাহ সবার বিচার করব। শুভ ভেতরে ভেতরে হাসছে। তার প্রতিশোধের তালিকা থেকে আরেকটি নাম কেটে গেল। রুহির মৃত্যুর প্রতিশোধ প্রায় শেষে একজন বাদে। সে জানে শামীম চৌধুরী তার নির্মমতার ফল পেয়েছে। পুলিশকে খবর দাও, আমার ছেলেকে বাঁচাও, আমার ছেলে। কিন্তু শামীম চৌধুরীকে বাঁচানো সম্ভব হয় না। লাইভ টেলিকাস্টে তার মৃত্যু দেখা যায়।
পুলিশি তদন্ত আরও জোরদার হয়। হেনা শুভর দিকে তাকিয়ে থাকে। তার মনে এক গভীর সন্দেহ দানা বাঁধতে শুরু করে। কিছুদিন পর শোকের রেশ এখনও কাটেনি। হেনা শোকে পাথর হয়ে গেছে। সে শুভকে লক্ষ্য করা শুরু করে। তার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। শুভকে সে কোনোদিনও ভীত দেখেনি। তার শান্ত আচরণ হেনার মনে প্রশ্ন জাগায়। তার মনে শামীমের খুনের দৃশ্যগুলো ঘুরে ফিরছে। শুভ কি এসবের সাথে জড়িত? অসম্ভব। ও তো শুধুই একজন সাধারণ মানুষ, কিন্তু কেন ওর চোখে এত নির্লিপ্ততা? কেন ওর কোনো ভয় নেই? হেনা শুভকে অনুসরণ করা শুরু করে। সে দেখে শুভ তার ঘরে বসে তার ল্যাপটপ নিয়ে কিছু একটা করছে। শুভ যখন ঘর থেকে বেরিয়ে যায়, হেনা তার ঘরে প্রবেশ করে। সে শুভর জিনিসপত্র খুঁজতে শুরু করে। তার চোখে পড়ে একটি গোপন ড্রয়ার। এই ড্রয়ারটা কেন লক করা? এখানে কি কিছু লুকানো আছে? হেনা ড্রয়ারটা খুলতে চেষ্টা করে, কিন্তু সেটা খুলতে পারে না। তার উদ্বেগ আরও বাড়ে। সে বুঝতে পারে শুভর মধ্যে এমন কিছু আছে যা সে এখনও জানে না। তার মন ও মস্তিষ্ক এখন শুভর রহস্যের জট খুলতেই ব্যস্ত। শুভ, তুমি কে? তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? তুমি যদি আমার ভালোবাসার যোগ্য নাও হও, তাহলে আমি তোমাকে... হেনা ড্রয়ারটার দিকে তাকিয়ে থাকে। তার মনে এক সন্দেহ, তার মনে ভালোবাসার প্রতিশোধের মাঝে এক দ্বন্দ্ব শুরু হয়। শুভ কি সত্যি আমার প্রেমিক, নাকি সে আমার পরিবারের সর্বনাশ করতে এসেছে? যেদিন থেকে শুভ এই বাড়িতে পা রেখেছে, সেই দিন থেকে সব অদ্ভুত ঘটনা ঘটছে। হেনা বুঝতে পারে তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা শুরু হতে চলেছে। হুট করে শুভ ঘরে ঢোকে। হেনা তাকে দেখে বলে, তুমি এইমাত্র না বাহিরে গিয়েছিলে? আমি বাইরে যাইনি, বারান্দায় ছিলাম। তুমি এই ঘরে কি করছো? হেনা শুভর মুখে সঠিক বাংলা শুনে কিছুটা অবাক হয়। সে এতদিন ধরে গ্রামীণ ভাষায় কথা বলে এসেছে। হেনা মনে করতো শুভ পিওর বাংলা ভাষা জানে না। না মানে কিছু না, এমনি তোমার পুরনো ঘরটা দেখতে এলাম। ঘর দেখতে এসেছো নাকি কোনো প্রশ্নের উত্তর খুঁজতে? এটা শুনে হেনা আরও অবাক হয়। শুভ কেমন আগে কখনো দেখেনি সে। মুখের ভাষা আর এই প্রশ্ন তার মনে সন্দেহ আরও বাড়িয়ে দেয়। হেনা কাঁপা কাঁপা গলায় বলে, শুভ, তুমি কে? কেন আমাদের বাড়িতে এসেছো? তুমি কি উদ্দেশ্য তোমার? জানতে চাও আমি কে, কি আমার উদ্দেশ্য? শুভ হেনার হাতের কবজি ধরে আবারও বলে, কাম উইথ মি। কোথায়? ছাদে এসো। শুভ তাকে ছাদে নিয়ে গিয়ে হেনাকে একটা চেয়ারে বসায়। সে নিজেও একটা চেয়ারে বসে বলে, ভালো করে বসো হ্যাঁ না, আজ তোমাকে এমন গল্প শোনাবো যেটা শোনার পর তোমার অন্তর কেঁপে উঠবে। কি গল্প? তাড়াতাড়ি বলো, আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না। হ্যাঁ না, আমার জীবনের সব থেকে কষ্টের গল্পটা আমি তোমাকে বলবো। আমাকে বিশ্বাস করো, এটা শুনলে তোমার হয়তো অনেক কষ্ট হবে। তোমার সব কিছু আমি শুনতে চাই। আমি তোমাকে বিশ্বাস করি। আমি জানি তুমি একজন ভালো মানুষ। প্লিজ আমাকে সব বলো। ঠিক আছে, চলো তোমাকে নিয়ে 4 বছর পিছিয়ে যাই। ফ্ল্যাশব্যাক 4 বছর আগে। উচ্ছল ঢাকা কলেজের সবুজ ক্যাম্পাস, ঝলমলে দিনের আলো। শুভ তখন একজন সাধারণ কলেজ ছাত্র। চোখে তারুণ্যের স্বপ্ন। তার পাশে তার প্রেমিকা রুহি। চোখে মুখে মিষ্টি হাসি আর অসীম ভালোবাসা। তারা হাতে হাত রেখে কলেজ ক্যাম্পাসে সবুজ ঘাসের ওপর দিয়ে হাঁটছে। তাদের চোখে ভবিষ্যতের অসংখ্য স্বপ্ন। রুহির পরনে একটা হোয়াইট কালারের লেহেঙ্গা, চুল খোলা, হাওয়ায় উড়ছে। শুভর মুখে একটা নির্ভেজাল হাসি। রুহি হাসি মুখে শক্ত করে শুভর হাত ধরে বলে, শুভ, আমরা কি সবসময় একসাথে থাকবো? কোনোদিন আলাদা হব না তো? তোমার হাত ধরে আমি সারা জীবন হাঁটতে চাই। তুমি আমাকে ছেড়ে যাবে না তো কখনো? শুভ রুহির দিকে তাকিয়ে তার চোখে অসীম ভালোবাসা দেখে। কোনোদিনও না রুহি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। রুহি, তুমি আমার সব। আমি তোমাকে বিয়ে করে আমাদের নিজ গ্রামে নিয়ে যাব। ওখানে একটা সুন্দর ঘর বানাবো, যেখানে থাকবে তুমি আর আমার ভালোবাসা আর আমাদের স্বপ্ন। সেই ঘরে সুন্দর একটা সংসার হবে, যেখানে কোনো কালো মেঘের ছায়া থাকবে না। সত্যি আমাদের ছোট্ট একটা বাড়ি হবে, আর আমরা সুখে থাকবো। আমাদের ছেলে মেয়ে হবে, তারা আমাদের মতো হবে। হে রুহি, সত্যি বলছি। আর তুমি হবে আমার রানী। আমি তোমায় কোনোদিনও কষ্ট দিব না। পৃথিবীর সমস্ত সুখ তোমার হাতে এনে দেব। তোমার হাত আমি কোনোদিনও ছাড়ব না।
তারা দুজন হাসে, তাদের চোখে ভবিষ্যতের স্বপ্ন। তাদের প্রেমটা কতটা গভীর ছিল তা তাদের প্রতিটি কথায়, প্রতিটি স্পর্শে ফুটে উঠেছে। ক্যাম্পাসের কোলাহল, বন্ধুদের আড্ডা, সব কিছুকে ছাপিয়ে তাদের ভালোবাসা যেন এক অন্য মাত্রা পায়। তারা একটা গাছের নিচে বসে, বাতাসে উড়ায়। শুভ রুহির চুল ঠিক করে দেয়। শুভ, তোমার এই হাসিটা আমার খুব ভালো লাগে। তুমি সবসময় এমন হাসবে, ঠিক আছে? আমি তোমার এই হাসির জন্য সব করতে পারি। তুমি আমার সাথে থাকলেই আমি সব সময় হাসবো রুহি। তাদের সরল প্রেম ভবিষ্যৎ নিয়ে আশায় পূর্ণ ছিল, কিন্তু তারা জানতো না এক ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। কিছুদিন পর ঢাকার এক অন্ধকার গলিতে রুহি টিউশনি থেকে ফিরছিল। হঠাৎ একটি কালো গাড়ি এসে থামে এবং 3-4 লোক নেমে আসে। তাদের বিকৃত হাসির মধ্যে একজন ছিল হেনা চৌধুরীর বড় ভাই শামীম চৌধুরী। রুহিকে উদ্দেশ্য করে শামীম হাসি মুখে বলে, রুহি, কোথায় যাচ্ছিস সুন্দরী? চল আমার সাথে, একটু আনন্দ করবি। এত তারা কিসের? এত সুন্দর একটা মেয়ে একা একা যাচ্ছে, এটা তো হতে পারে না। ছি, কি বলছেন এসব? লজ্জা করে না? আপনার বসার কি মা বোন নেই? মা বোন তো আছেই, কিন্তু তোর মতো সুন্দরী মেয়ের সাথে শোয়ার মতো মেয়ে নেই। চল না, আজ আমার সাথে রাত কাটাবি। প্রয়োজনে টাকা পাবি, বড় অঙ্কের টাকা। চিন্তা করিস না, পুষিয়ে দিব। আমার টাকার কোনো প্রয়োজন নেই, প্লিজ আমাকে যেতে দিন। আরে যাবি তো, আগে আমার সাথে রাত কাটা, তারপর যাবি। তাড়াতাড়ি চল, সময় নষ্ট না করে। তোর ফিগার দেখে আমার আর সইছে না, আয় তাড়াতাড়ি। রুহি ভয়ে পিছিয়ে গিয়ে চিৎকার করে, ছেড়ে দিন আমাকে, দূর হন প্লিজ, আমি চিৎকার করব। শামীম রুহির হাত ধরে টানে। রুহি তার গালে সজোরে একটা চড় মারে। শামীমের চোখ মুহূর্তে লাল হয়ে যায়, তার মুখে বিকৃত হাসি। শামীম চৌধুরী চিৎকার করে বলে, কি, তুই আমাকে চর মারলি? তোর এত বড় সাহস? তোর মতো একটা সাধারণ মেয়ে আমার মতো মানুষকে চর মারে? আজ তোকে আমি দেখিয়ে দিব আমার ক্ষমতা কতটা। এরপর শামীম চৌধুরী এবং তার সঙ্গীরা রুহিকে নির্মমভাবে আক্রমণ করে। জানোয়ারের মতো রুহির ওপর ঝাঁপিয়ে পড়ে। রুহি প্রাণপণে চিৎকার করে, কিন্তু তার চিৎকার অন্ধকার গলির নীরবতায় হারিয়ে যায়। তার করুণ চিৎকার ভেসে আসে, যা বর্তমানে শুভর কানে বাজছে। তার স্মৃতিতে প্রতিটি শব্দ জীবন্ত হয়ে ফিরে আসছে। রুহির আর্তনাদ, তার কষ্ট, সব কিছু শুভর মনে এখনো গভীর ক্ষত সৃষ্টি করে আছে। রুহি চিৎকার করে, বলে, আল্লাহ, আল্লাহ বাঁচাও, শুভ, শুভ, আমাকে বাঁচাও। গলির পাশে থাকা আবর্জনা স্তূপ, নোংরা পরিবেশ, সব কিছু রুহির কষ্টের সাক্ষী হয়ে থাকে। তার পরনে সাদা কার ছিঁড়ে যায়। রুহির প্রতিটি ফোঁটা অশ্রু, প্রতিটি চিৎকার শুভর মনে প্রতিশোধের আগুন আরও তীব্র করে তোলে। এই নির্মম দৃশ্যই শুভর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। গলির নির্মমতার পর রুহি কোনো মতে কাঁদতে কাঁদতে তার ছোট টিন শেডের বাসায় ফিরে আসে। তার শরীর ক্ষতবিক্ষত, মন বিধ্বস্ত। তার চোখের পানি থামছে না। সে জানে তার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে। হাতে ফোন নিয়ে কাঁপা কাঁপা হাতে সে শুভকে একটা মেসেজ পাঠায়, ভালো থেকো শুভ, আমার জন্য কেঁদো না, আই লাভ ইউ সো মাচ। মেসেজটা পাঠিয়ে রুহি ঘুমের ওষুধের পুরো পাতা খেয়ে বিছানায় লুটিয়ে পড়ে। তার হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে যায়। মেসেজ পেয়ে শুভ চমকে ওঠে এবং কিছু একটা খারাপ হয়েছে বুঝে রুহির বাসার দিকে ছুটে যায়। সেখানে পৌঁছে সে দেখে রুহি অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছে এবং তার শরীর ঠান্ডা হয়ে আসছে। শুভ রুহিকে ধরে কাপা গলায় বলে, রুহি, এই রুহি, কি হয়েছে তোমার? চোখ খুলো, চোখ খুলো রুহি। সে দ্রুত তাকে কোলে তুলে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের করিডোরে শুভ অস্থিরভাবে পায়চারি করছে, তার চোখে পানি। রুহিকে বাঁচানোর জন্য সে আল্লাহর কাছে প্রার্থনা করছে। অনেকক্ষণ পর ডাক্তার বেরিয়ে এসে জানান, রোগী বিপদমুক্ত, কিন্তু শারীরিক ও মানসিক আঘাত গুরুতর। তার উপর অনেক নির্যাতন হয়েছে। রুহির জ্ঞান ফিরলে শুভ তার পাশে বসে রুহি কাঁপা কাঁপা গলায় সবটা বলে। শামীম চৌধুরী এবং তার সঙ্গীদের নির্মমতার কথা। শুভর ভেতরটা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তার চোখে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। সে রুহির হাত ধরে সান্ত্বনা দেয়, তার চোখের পানি মুছে দেয়। শুভ রুহির হাত ধরে বলে, আমি আছি রুহি, আমি সব ঠিক করে দেব, ওরা শাস্তি পাবে, তুমি চিন্তা করো না রুহি। আমার আর কিচ্ছু চাই না শুভ, আমার জীবন শেষ, আমাকে মরে যেতে দাও শুভ। না রুহি, আমি তোমাকে বাঁচাবই, তুমি আমার জন্য বাঁচবে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু রুহি শুভর কথা শুনতে চায় না, তার চোখ দিয়ে শুধু পানি ঝরছে। না শুভ, আমি আর বাঁচতে চাই না, আমার কিছুই আর পবিত্র রইল না। তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই। আমার মতো একটা অপবিত্রা মেয়ে
তোমার জীবনে যেতে চাই না। না রুহি, আমি তোমাকে খুব ভালোবাসি। চলো আমরা পুলিশ স্টেশনে যাই, আইনি ব্যবস্থা নিয়ে নেব আমরা। পরের দিন সন্ধ্যায় ঢাকার একটা ব্যস্ত থানা চত্বরে শুভ রফিককে জোর করে নিয়ে আসে। রুহি ও শুভ এক কোণে উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। শুভ পুলিশের কাছে শামীম চৌধুরী ও তার সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। থানার ভেতর থেকে একজন পুলিশ অফিসার বেরিয়ে আসে, তাদের আশ্বস্ত করে এবং রুহিকে কিছু কাগজপত্র সই করতে দেয়। মেয়ে, তুমি সঠিক কাজ করেছ। আমরা এই কেসটা দেখব। তোমরা এখন বাড়ি যাও, আমাদের উপর ভরসা রাখো। শুভ এবং রুহি থানা থেকে বের হয়ে আসে। অফিসার তখন দ্রুত তার মোবাইল ফোন বের করে মিস্টার চৌধুরীকে ফোন করে। স্যার, আপনার ছেলের বিরুদ্ধে একটা কেস এসেছে। রুহি নামের একটা মেয়ে শামীমের নামে অভিযোগ করেছে। আমি কেসটা নিয়েছি, কিন্তু আমার হাতে আর কিছু নেই। এখন যা করার আপনি করুন। কি বলছিস? আমার ছেলের নামে কেস? ঠিক আছে, আমি দেখছি। ওরা এইমাত্র থানা থেকে বের হয়েছে, যা করে তাড়াতাড়ি করুন। বলেই অফিসার কল রেখে দেয়। মিস্টার চৌধুরী তার ছেলে শামীমকে কল করেন। শামীম সবেমাত্র নাইট ক্লাবে ঢুকে মেয়েদের সাথে মগ্ন হয়েছে। তার ফোনে বাবার কল দেখে সে রিসিভ করে। হ্যালো হ্যালো ড্যাড, কি হয়েছে? কি হয়নি তাই বল। কি করেছিস তুই? আমি আবার কি করলাম? রুহি নামের মেয়ের সাথে কি করেছিস? আর বলো না বাবা, মেয়েটিকে ভালোই ভালোই বলেছিলাম যে আমার সাথে চল। তুমি বলেছিলে না যে মেক্সিকোতে নতুন ডিলারের সাথে তোমার ডিল হয়েছিল, 10 জন মেয়ে লাগে, সেটারই তো ব্যবস্থা করছিলাম। যখন বললাম আমার সাথে চল, তখন মেয়েটি আমার গালে চড় মেরে দিয়েছিল। আর তুমি তো জানোই আমার রাগ উঠে গেলে কি হয়। আর তারপর তুই ধর্ষণ করে ছেড়ে দিলি। আরে তখনই মেরে দিলি না কেন? আর না হয় ধরে নিয়ে আসতি। তুমি তো বলেছিলে সব ফ্রেশ মেয়ে দরকার, তাই আমি আর এত কিছু ভাবিনি। আর এখন তোর এই ভাবনাটাই আমাদের বিপদ ডেকে আনতে চলেছে। শোন, অফিসার আমাকে বলেছে ওই মেয়ে আর তার বয়ফ্রেন্ড এইমাত্রই থানা থেকে বেরিয়েছে। আমি আর কোনো ঝামেলা চাই না। আমার ইমেজ নষ্ট হওয়ার আগেই ওদের মুখ বন্ধ করে দিই চিরকালের জন্য। ওকে ড্যাড। বলে শামীম কল কেটে দিয়ে সে দ্রুত তার লোকজনকে ডেকে পাঠায়। তার লোকেদের উত্তেজিত গলায় বলে, তোরা জলদি যা, এই রুহি আর শুভকে থামিয়ে দেয়, ওদেরকে শেষ করে দেয়। এদিকে রুহি ও শুভ থানা থেকে ফেরার পথে একটি নির্জন রাস্তার মোড়ে আসে। হঠাৎ করে একটি কালো মাইক্রোবাস তাদের সামনে এসে দাঁড়ায়। মাইক্রোবাস থেকে 3 জন গুন্ডা বেরিয়ে আসে। তাদের চোখে মুখে ঘৃণা আর ক্রোধ। কি রে, খুব সাহস হয়েছে তোর? আমাদের সাহেবের বিরুদ্ধে কেস করবি? শুভ রুহিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু গুন্ডারা তাকে নির্মমভাবে মারধর করে। শুভ মাটিতে পড়ে যায়, তার মুখ থেকে রক্ত ঝরছে। রুহি চিৎকার করে, ছেড়ে দাও ওকে, তোমরা কি করছো? ওকে মারছো কেন? গুন্ডারা রুহিকে থামায়। তারা রুহিকে টেনে নিয়ে যায়। শুভ মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, তার চোখে ঘোর। রুহির চিৎকার ভেসে আসছে, কিন্তু সে রুহিকে বাঁচাতে পারছে না। শুভ! একজন রুহির গলায় একটি ছুরি রাখে। ধীরে ধীরে ছুরিটা চলতে শুরু করে, আর রক্ত গলা থেকে ছিটকে মাটিতে পড়তে থাকে শুভর মুখে। রক্ত যত বের হচ্ছে, রুহির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। চোখ দুটো আস্তে আস্তে নিভে আসে। এক সময় রুহির দেহ মাটিতে লুটিয়ে পড়ে। শুভ সেই দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে ফেলে। গুন্ডারা শুভকে আরও মারধর করে, এমনভাবে যে সে মরে গেছে মনে হয়। একজন গুন্ডা তাকে লক্ষ্য করে, 2টি গুলি ছুড়ে চলে যায়। শুভ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকে, তার পাশে রুহির নিথর দেহ। এই দৃশ্য হেনার বড় ভাই শামীম চৌধুরী ভিডিও কলে দেখেছিল। তার মুখে বিকৃত হাসি। শামীম চৌধুরী ফোনে হাসতে হাসতেই বলে, কাম শেষ, ওরা আর কোনোদিন মুখ খুলতে পারবে না, এবার আমি শান্তি পাবো। শুভ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকে, তার পাশে রুহির নিথর দেহ। ফ্ল্যাশব্যাক শেষ হয়। শুভর চোখে সেই দৃশ্যটা জলজল করছে। তার প্রতিশোধের কারণটা তার মনে আরও দৃঢ় হয়। বর্তমান হেনা কাঁদতে থাকে। তার সামনে এক বিশাল নৈতিক সংকট। একদিকে তার বাবা ও ভাই, অন্যদিকে শুভর ভালোবাসা এবং রুহির প্রতি ঘটে যাওয়া নির্মম অন্যায়। তার মাথায় ফ্ল্যাশব্যাকে ঘটে যাওয়া দৃশ্যগুলো ঘুরপাক খাচ্ছে। হেনা কাঁপা কাঁপা গলায় বলে, আমার ভাই তুমি মেরেছ? আমার বাবা, তিনিও জড়িত? হ্যাঁ হ্যাঁ না, আমি তোমার ভাইকে মেরেছি। সেদিন ভাগ্যক্রমে আমি বেঁচে গিয়েছিলাম, কিন্তু মনে রেখো, সে আমাকে মেরেছে, আমার ভালোবাসাকে মেরে দিয়েছে। আর তোমার বাবা, তিনি ওই খুনের সঙ্গী। আমার প্রতিশোধের শেষ ধাপ এখন তোমার বাবা। তুমি কি কিছু বলবে? হ্যাঁ না? হেনা মেঝেতে বসে পড়ে। আমি কি করব? আমি জানি না কি করব। ভালোবাসা আর ন্যায় বিচারের টানাপোড়েন তাকে অস্থির করে তোলে।
তার বাবা যাকে সে এত ভালোবাসে তিনি একজন অপরাধী, আর তাই যাকে সে ভালোবাসতো সে একজন খুনি। তার প্রেমিক যাকে সে জীবনের চেয়েও বেশি ভালোবাসে সে একজন প্রতিশোধের আগুনে জ্বলা খুনি। শুভ হেনার দিকে তাকিয়ে বলে, তোমাকে আমি সত্যি ভালোবাসি না, কিন্তু আমি তোমার বাবাকে ছেড়ে দেব না। সেটা তুমি চাও বা না চাও। তুমি কি আমার সাথে থাকবে? হেনা শুভকে দেখে। তার মন জানে শুভ একজন ভালো মানুষ, কিন্তু তার প্রতিশোধের আগুন তাকে একজন অপরাধীতে পরিণত করেছে। সে জানে এই মুহূর্তে তার পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। সে শুধুই কাঁদতে থাকে। শুভ, আমি জানি না কি করব। আমি তোমার ভালোবাসা চাই, কিন্তু আমি আমার বাবাকে এভাবে দেখতে পারি না। তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি সবটা বিচার করতে চাই। শুভ হেনার দিকে তাকিয়ে থাকে। সে জানে হেনার মন ভেঙে গেছে। তার প্রতিশোধের খেলা এখন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। তার ভালোবাসা আর প্রতিশোধের মধ্যে একটা কঠিন দ্বন্দ্ব শুরু হয়েছে। তার চোখে এক গভীর শূন্যতা। তার জীবন যেন এক মুহূর্তে অন্ধকার হয়ে গেছে। শুভ তার ল্যাপটপটা খুলে হেনার সামনে রেখে দিয়েছে। স্ক্রিনে বিভিন্ন ফাইল, ভিডিও এবং কথোপকথনের রেকর্ড। এই সবই শুভ তার বাবার ব্যক্তিগত ল্যাপটপ থেকে সংগ্রহ করেছিল। হেনা সেই প্রমাণগুলো দেখছে, যেখানে তার বাবার চেয়ে পাচার থেকে শুরু করে অবৈধ লেনদেন এবং আরও অনেক জঘন্য অপরাধের প্রমাণ রয়েছে। তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। তার বাবা যে এত খারাপ কাজ করতে পারে তা সে কল্পনাও করেনি। হেনা ভিডিওটা দেখে চাপা কান্নার স্বরে বলে, এইসব কি বাবা? তুমি এত জঘন্য হতে পারো? তোমার বাবা এই পৃথিবীর নোংরা দিকটার এক অংশ, হয় না? তিনি শুধু রুহির জীবন নষ্ট করেননি, আরও অনেক মেয়ের জীবন নষ্ট করেছেন। শুধু আমি আমার রুহির জন্য আসেনি, তোমার বাবা আরও অনেক মেয়ের জীবনের জন্য দায়ী, আর তারই বদলা নিতে এসেছি। হেনা নিজেকে সামলে নেয়। সে তার চোখ মুছে। তার চোখে প্রতিশোধের আগুন আর কষ্টের এক অদ্ভুত মিশ্রণ। সে শুভর দিকে ফিরে তাকায়, কাঁপা কাঁপা গলায় কিন্তু দৃঢ়ভাবে বলে, আমার বাবা এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার রাখে না শুভ। তাকে মরতেই হবে। তার মতো মানুষ, তাদের কোনো ক্ষমা নেই। শুভ, আমি নিজে তোমাকে সাহায্য করব। শুভ অবাক হয়ে হেনার দিকে তাকায়। সে এমনটাও আশা করেনি। হেনার চোখের প্রতিশোধের যে আগুন দেখছে তা শুভ থেকে চোখকেও হার মানায়। শুভ তার হাতটা ধরে। হ্যাঁ না, তুমি কি নিশ্চিত এই সিদ্ধান্তটা তোমার জন্য খুবই কঠিন হতে পারে? শুভ, আমার বাবা যখন রুহির জীবন কেড়ে নিয়েছিল তখন সে জানতো না তারও মেয়ে এর জন্য কষ্ট পাবে। সে যদি রুহিকে মেরে থাকতে পারে তাহলে আমিও তার বিচার করতে পারবো। আমি জানি না আমার বাবা খারাপ নাকি আমি খারাপ, কিন্তু আমি চাই ন্যায় বিচার হোক। তাদের চোখে এক গভীর বোঝাপড়া। শুভ জানে হেনার এই সিদ্ধান্ত তার জন্য সহজ ছিল না, কিন্তু হেনা তার ভালোবাসাকেই বেছে নিয়েছে, ন্যায় বিচারকে বেছে নিয়েছে। আমি তোমাকে ছেড়ে যাব না, হ্যাঁ না? আমরা একসাথে এই পথটা পাড়ি দেব। আমিও তোমাকে ছেড়ে যাব না শুভ। আমরা একসাথে এই প্রতিশোধ নেব, আর এরপর আমরা দুজন একসাথে থাকবো। তারা দুজনে একে অপরের হাত ধরে থাকে। এই নীরব মুহূর্তে তাদের সম্পর্ক এক নতুন মোড় নেয়। তাদের ভালোবাসা এখন শুধু দুজনের নয়, রুহির প্রতি ন্যায় বিচারেরও প্রতীক এবং ভবিষ্যতে কোনো মেয়ের জীবন নষ্ট না হওয়ার একটা সমাধান। পরের দিন রাত 10টায় চৌধুরী ভিলার এক নির্জন রুমে শুভ আর হেনা বসে আছে। তাদের সামনে একটি ম্যাপ, তাতে একটি সমুদ্র সৈকত চিহ্নিত করা আছে। তারা তাদের শেষ পরিকল্পনার ছক আঁকে। তারা খুব সাবধানে একটা ফাঁদ তৈরি করে হেনার বাবাকে একটি নিরিবিলি সমুদ্রের পাড়ে ডেকে আনার জন্য। শুভ ম্যাপের দিকে তাকিয়ে বলে, তাকে এমনভাবে ভাসাতে হবে যাতে কেউ বুঝতে না পারে। আমরা তাকে বলবো তার অবৈধ ব্যবসার কিছু গুরুত্বপূর্ণ নথি সেখানে আছে, যা তার হাতছাড়া হলে তার সব কিছু শেষ হয়ে যাবে। ঠিক আছে, আমি বাবাকে ফোন করব। আমি বলবো আমি সেখানে একাই আছি, আর তার জন্য একটা চমক আছে। সে আসবে, সে তার অবৈধ ব্যবসার কথা শুনলে আসবে। আর কোনো ভুল নয়, সবকিছু নিখুঁত হতে হবে। এই শেষ সুযোগ, এরপর আমরা মুক্তি পাবো। তারা তাদের পরিকল্পনা নিয়ে আরও গভীরভাবে আলোচনা করে। হেনা তার বাবাকে কল করে। বাবা, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ রেখেছি। তোমার কিছু গুরুত্বপূর্ণ নথি আমার হাতে এসেছে, আর সেগুলো আমি একটা নির্জন সমুদ্রের পাড়ে রেখেছি। তুমি তাড়াতাড়ি এসো। আমাকে বিশ্বাস করো বাবা, আমি একা আছি। মিস্টার চৌধুরী প্রথমে দ্বিধাগ্রস্ত হন, কিন্তু তার লোভ তাকে সেখানে যেতে বাধ্য করে। তিনি ফোনটা রেখে দেন। হেনা শুভর দিকে তাকিয়ে হাসে। সে আসবে, তার লোভ তাকে এখানে টেনে আনবে। তারা পরস্পরের হাত ধরে। তাদের মধ্যে এক অদম্য শক্তি,
তাদের এই দৃঢ়তা তাদের ভালোবাসারই প্রতীক। তারা জানে এই শেষ পদক্ষেপের পরই তারা মুক্তি পাবে আর রুহির আত্মা শান্তি পাবে। তারা দুজনে ঘর থেকে বেরিয়ে আসে। রাত গভীর, চাঁদের আলোয় নিরিবিলি সমুদ্রের পাড় আলোকিত। সমুদ্রের ঢেউয়ের শব্দ আর রাতের নীরবতা এক রহস্যময় পরিবেশ তৈরি করেছে। মিস্টার চৌধুরী একা দাঁড়িয়ে আছেন, চারপাশে কাউকেই দেখতে পাচ্ছেন না। তিনি উদ্বিগ্নভাবে চারিদিকে তাকিয়ে আছেন। হঠাৎ তার সামনে হেনা আর শুভ আসে। মিস্টার চৌধুরী অবাক হয়ে যান। তিনি হেনা আর শুভকে দেখে বলেন, তোরা এখানে কি করছিস সেনা? হ্যাঁ বাবা, তোমার জন্য একটা চমক ছিল। শুভ হেনার হাতে একটা পিস্তল দেয়। হেনা পিস্তলটা ধরে কাঁপতে শুরু করে, তার হাতটা কাঁপছে। বাবার দিকে তাকায়, বাবা আকুতি করছে। মিস্টার চৌধুরী হেনার দিকে তাকিয়ে ভয়ে তার মুখ ফ্যাকাশে। হেনা, তুই এ কি করছিস? আমি তোর বাবা, তুই আমাকে গুলি করবি? তুই আমার সাথে এমন করতে পারিস না। আর কেন করছিস এটা? তোমার বাবাকে তুমি নিজে গুলি করবে এখন, হ্যাঁ না? তোমার বাবা যতগুলো মেয়ের জীবন নষ্ট করেছে তার প্রতিশোধ তোমাকে নিতে হবে। রুহির মৃত্যুর জন্য সেই দায়ী, তার পাপের বিচার তোমার হাতই হবে। হেনা পিস্তলটা ধরে কাঁদে, তার হাত কাঁপছে। বাবার দিকে তাকায়, বাবা আকুতি করছে, তার চোখে জল। হেনা, আমি তোর বাবা, আমি ভুল করেছি আমি জানি, কিন্তু তুই আমাকে এভাবে মেরে ফেলতে পারিস না। প্লিজ আমাকে ক্ষমা কর। শুভ হেনার হাত ধরে, হেনার আঙুলের ওপর আঙুল রেখে ট্রিগারে চাপ দেয়। একটা গুলির শব্দে রাতের নীরবতা ভেঙে যায়। মিস্টার চৌধুরী মাটিতে লুটিয়ে পড়েন, তার নিথর দেহ সমুদ্রের ঢেউয়ের সাথে মিশে যায়। হেনা পিস্তলটা ফেলে দেয়, তার বুকটা ধড়ফড় করছে। শুভ তাকে ধরে, তার মাথায় হাত বুলিয়ে দেয়। হেনার চোখে জল, কিন্তু তার মনে এক অদ্ভুত শান্তি। তার বাবা তার পাপের ফল পেয়েছে। সব শেষ, হ্যাঁ না? রুহির আত্মা এখন শান্তি পাবে। হেনা শুভর বুকে মাথা রেখে কাঁদে। তারা দুজনে একে অপরের পাশে দাঁড়িয়ে থাকে, তাদের চোখে এক নতুন আশা। কিছু সময় পর সমুদ্রের ধারে ভোর হচ্ছে, সূর্য উঠছে, তার সোনালি আলোয় চারপাশ আলোকিত। হেনা আর শুভ পাশাপাশি বসে আছে, সমুদ্রের দিকে তাকিয়ে। তাদের চোখে শান্তি। কঠিন পথ পাড়ি দেওয়ার পর তারা এখন মুক্ত। তাদের ভালোবাসার পরীক্ষা শেষ হয়েছে। সব কিছু শেষ শুভ, আমাদের নতুন জীবন শুরু হলো। রুহিও এখন শান্তি পাবে। শুভ হেনার কপালে চুমু খেয়ে বলে, হ্যাঁ হ্যাঁ না, রুহিও এখন শান্তিতে ঘুমাবে। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসে, তাদের মুখে ভবিষ্যতের আশা আর ভালোবাসার অঙ্গীকার। তারা একে অপরের হাত ধরে। আমি জানি না আমাদের ভবিষ্যৎ কি হবে, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি শুভ। আমাদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হবে, হ্যাঁ না? আমরা দুজনে একসাথে আমাদের নতুন জীবন শুরু করব। এইবার আর কোনো দুঃখ নেই, শুধু সুখ আছে। তুমি রুহিকে সত্যি খুব ভালোবাসতে, তাই না? নিজের জীবনের চেয়েও বেশি। রুহির মতো কি আমাকেও ভালোবাসতে পারবে? হয়তো না, তবে তোমাকে কোনোদিনও কষ্ট দিব না, সারা জীবন আগলে রাখবো। সত্যি? রুহিকে কি ভুলে যেতে পারবে? কোনোদিনও না। আমিও চাই তাকে তুমি যেন কোনো দিন ভুলে না যাও। তুমিও এটা চাইছো? হ্যাঁ, কারণ তার কথা যদি তুমি মনে রাখো, তাহলে তুমি কোনো দিন আমাকে কষ্ট দিতে পারবে না। আমাকে কষ্ট দেওয়ার সময় আশা করি অবশ্যই রুহির কষ্টের কথা তোমার মনে পড়বে। তাই নাকি? তুমি তো দেখছি খুব চালাক হয়ে গেছো। হেনা শুভকে হালকা ধাক্কা দিয়ে হাসি মুখে বলে, চালাক কি? তোমার থেকে তো শিখেছি পাগল। আই লাভ ইউ। আই লাভ ইউ টু, মাই সিরিয়াল কিলার হাজবেন্ড। এক সপ্তাহ পর রাতে চৌধুরী ভিলার ছাদে একা দাঁড়িয়ে আছে শুভ। হালকা বাতাসে শো শো শব্দ, তার চোখে এক অদ্ভুত শূন্যতা। সে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশে আজ লক্ষ লক্ষ তারা জ্বলজ্বল করছে, যেন রুহি তার দিকে তাকিয়ে আছে। শুভ রুহিকে ডাকে, রুহি, আমি কি ঠিক করলাম? আমি হেনার সাথে থেকে গেলাম। তোমার বললা তো আমি নিয়েছি, কিন্তু আমি কি ঠিক করলাম? তুমি কি আমারে ক্ষমা করতে পারবে রুহি? হালকা বাতাসের শব্দে যেন রুহির সুমধুর সুর ভেসে আসে, তার মুখে সেই একই মিষ্টি হাসি। রুহি কথা বলতে শুরু করে, শুভ, তুমি কোনো ভুল করনি, তোমার বদলা শেষ হয়েছে, আমি অনেক সুখে আছি। কিন্তু হ্যাঁ না, আমি ওকে ভালোবাসি। আমি তাকে ভালোবাসার জন্য কি তুমি আমাকে ক্ষমা করবে? তুমি কি এখন হ্যাপি রুহি? হ্যাঁ শুভ, আমি অনেক খুশি। আমি চেয়েছিলাম তুমি তোমার জীবনটা নতুন করে শুরু করো। তুমি হেনারে ভালোবেসে ভালো কাজ করেছো। ওকে তুমি অনেক ভালোবাসা দিও, যদি পারো আমার থেকেও বেশি। রুহির কণ্ঠস্বর ধীরে ধীরে ম্লান হয়ে যায়। রুহি, তুমি কোথায় গেলে? আমাকে বলো, আমি কি এটা ঠিক করেছি?
তুমি যা করছো তাই ঠিক। হেনাকে নিজের করে রাখো, সেই তোমাকে অনেক ভালোবাসে। তুমি যদি হেনাকে কষ্ট দাও তাহলে আমিও কষ্ট পাবো। আমি অনেক হ্যাপি শুভ, তুমি ভালো থেকো, অনেক ভালো থেকো শুভ। শুভ আকাশের দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে রুহি তাকে ক্ষমা করে দিয়েছে। তার চোখে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। রুহির কণ্ঠস্বর আর শোনা যায় না। শুভ আকাশের দিকে তাকিয়ে এক নতুন দিনের স্বপ্ন দেখে, যেখানে ভালোবাসা আর শান্তির রাজত্ব। সে রুহিকে মনে মনে ধন্যবাদ জানায় আর হেনার দিকে এগিয়ে যায়।